এবার চলে যাচ্ছি আমার স্লাইডে। দেখতে পাচ্ছেন আমার স্লাইড? সবাই কি দেখতে পাচ্ছেন? জি, পারা যাচ্ছে। হ্যাঁ। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক পাচ্ছি। আছে। পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা থার্ড ক্লাসে চলে এসেছি। থার্ড ক্লাসে চলে আসছি এবং আমরা আজকে কি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এটা ফার্স্টে দেখব। ঠিক আছে? খেয়াল করে দেখেন, আমি আপনাদের সেম কাজটাই একটু করার ট্রাই করেছিলাম। খেয়াল করে দেখেন, আপনারা কি করেছেন? আপনারা ইমেজগুলোকে ডিফারেন্ট ভাবে দিয়েছেন। আর আমি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি। একটা ইমেজ দিয়েছি, কিন্তু সেটা কোথায়? ব্যাকগ্রাউন্ডে। আমার মনে হচ্ছে যে বৈশাখের যে গরমে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, এইটা একটা ইমেজ দিয়ে আমি আমার গরমের ব্যাপারটা বোঝানো সম্ভব করেছি। ঠিক আছে? আপনারাও এভাবে এটা করবেন। এই যে এক একটা ছোট ইমেজ দিয়ে আপনি কোনো একটা সিজনের কিংবা কোনো একটা টপিকের যে বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার ট্রাই করেছেন, দরকার নাই। ঠিক আছে? আপনি জাস্ট একটা ইমেজ দিয়ে সেটা করতে পারেন এবং সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিবেন। কিভাবে করবেন এইটাই আমরা দেখব আজকে। শুধু তাই না, আপনাদেরকে বলছিলাম যে আ বলছিলাম যে বুলেট পয়েন্ট ইউজ করা। আমি যেহেতু ইংলিশে ব্যাপারটা করব, তো আমি হচ্ছে বুলেট পয়েন্টটা সাইডে রেখে দিয়েছি। ঠিক আছে? এবং এটার অপোসিটিটা কমিয়ে দিয়েছি। কিভাবে করছি এটা আমি এখন আপনাদেরকে করে দেখাই। আপনার স্ক্রিনটা এখন কি? হোয়াইট। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এটার আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন? আমি একটা ব্যাকগ্রাউন্ড রেডি করেছি। সেটা কোথায় আছে দাঁড়ান আমি একটু দেখে নিই। এখানে ব্যাকগ্রাউন্ডটা নেই। আমি একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিই। না, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, সরি। আমি কোথায় যাব এটা করার জন্য? আমি ইনসার্টে চলে যাব। সরি, ইনসার্টে না, আমি ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাতে যদি আমি ক্লিক করে ফেলি, তারপর আমি চলে যাব পিকচার অর টেক্সচার ফিল। এটাতে যদি আমি সিলেক্ট করি, সাথে সাথে আমার এখানে চলে আসবে ইনসার্ট নামে একটা জায়গা। এই ইনসার্টে ক্লিক করার পর আমাকে তারা জিজ্ঞেস করবে আমি অনলাইন থেকে পিকচার নিব, আমি কি আইকন সেট করব, নাকি হচ্ছে আমার পিসিতে আছে এমন কোন জায়গা থেকে আমি ইমেজটা নিব। তো যেহেতু এটা আমার পিসিতে আছে, তখন আমি পিসি থেকে এটা নিব। তো এটা কোথায় আছে? আমার এটা ডেস্কটপে আছে। এই যে ডেস্কটপ, এই যে চলে আসলো। এখন কখনো কখনো দেখা যায় ইমেজ সাইজটা বড় হওয়ার কারণে হচ্ছে এই যে আপনার সেট হয় না। আরেকবার বলতে পারবেন? ফার্স্টে হ্যাঁ, তো আপনি ডিজাইন অপশনে গেলেন, ডিজাইন অপশনে যেয়ে তারপরে এখন কোনটাতে মানে ক্লিক করলেন যেটাতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড জিনিসটা আসছে, ওই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের লেফটে যেটা লেখা ওইটাতে ক্লিক করব। আমি আপনাকে আবারও বলি, আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি ডিজাইনে চলে যাব। এই যে ডিজাইন, উপর থেকে ডিজাইন অপশনে যাব। জি অপশনে যাওয়ার পর এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একদম আমার রাইট সাইডে আছে এই অপশনটা। জি এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে কি সলিড ফিল। হ্যাঁ, এখানে সলিড ফিল। আপনি ধরেন, আমি আপনাকে আরো ভেঙে চুরে বলি, আমি যেটা বলতাম সেটা আবার আগেই বলে ফেলি, তাহলে আপনাদের জন্য ভালোই হবে। আসলে আমার এখন কালার কি? হোয়াইট। আপনি চাচ্ছেন অন্য কালারের ব্যাকগ্রাউন্ড রাখবেন, তো সলিড জি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনোই সমস্যা নেই। বোঝাতে পেরেছি? জি আচ্ছা, এবার আসতেছে হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, তবে আপনি এখান থেকে সেটা দিতে পারবেন। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, কিভাবে ইউজ করতে হয়, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। ঠিক আছে? তারপর আসতেছে হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। আপনি যদি কোনো ইমেজকে আপনার ব্যাকগ্রাউন্ডে সেট করে ফেলতে চান, তাহলে আপনি চলে যাবেন পিকচার অর টেক্সচার ফিলে। এটা মানে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কি, এটার মানে কি বোঝায়? পিকচার আর টেক্সচার ফিল যেটা বলছেন? হ্যাঁ, পিকচার অর টেক্সচার ফিল মানে হচ্ছে আপনার ফিল ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ডে ফিল আপ হবে একটা পিকচার অথবা একটা টেক্সচার, মানে হচ্ছে টেক্সট। বুঝছেন? টেক্সট ইমেজ, যাবতীয় ইমেজ আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন সেট করার জন্য। জি
এবার আপনি এটা কিভাবে আনবেন সেটা হচ্ছে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর ফ্রম আ ফাইল, হ্যাঁ মানে এটা অলরেডি আপনার নিচে দেখেন ব্রাউজ ফাইল অন ইয়োর কম্পিউটার অর লোকাল নেটওয়ার্ক, মানে হচ্ছে এটা আপনার কম্পিউটারে অলরেডি এটা আছে, আপনি ক্লিক করেন। জি, মানে ফ্রম আ ফাইল মানে অলরেডি ফাইল আমি এই পিকচারটা ডাউনলোড করেছি। রাইট রাইট। তো এই যে আপনার ধরেন ইমেজটা এখানে আছে, হ্যাঁ আমি ডেস্কটপে রেখেছি, আমি ডেস্কটপ থেকে সিলেক্ট করে ইনসার্টে দিলাম, সাথে সাথে জি এটা চলে আসলো। এখন আমার এই ইমেজটা দেখে মনে হচ্ছে যে এটা সেট হয়ে গেছে সুন্দরভাবেই, কিন্তু আসলে এটা সেট হয় নাই এখনো। হ্যাঁ এটা দেখেন, জি খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে তার রেজুলেশনটা দেখাচ্ছে, দেখেন অফসেট লেফট মানে তার মায়ের দিকে সে ঠিক আছে, অফসেট রাইটেও সে সুন্দরভাবে বসে গেছে, কিন্তু ঘটনা হয়ে গেছে অফসেট টপের দিকে সে -9% আছে। আমরা এটাকে কি করে দিব? জি 0 করে দিব। আবার অফসেট বটমেও -9% আছে, এটাকে কি করব? ডিলিট করে 0 করে দিব। মানে এটাও কি জিরো দিব? হ্যাঁ 0 করে দিব। যদি এটা আমি সব 0 করে দেই তাহলে হচ্ছে এটা একদম মাঝখানে অ্যালাইনড হয়ে যাবে, একদম মাঝখানে চলে আসবে সবকিছু। ঠিক আছে, মানে ইমেজটা একদম আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সেট হয়ে গেল। এবার আপনি চাইলে এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারেন। অপাসিটি মানে কি, সেটা হচ্ছে একটু ঝাপসা ঝাপসা করে দেওয়া আর কি। ঠিক আছে, এই যে এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেন, হালকা হয়ে যাচ্ছে আপনার ইমেজটা। বুঝতে পারছেন, মানে হচ্ছে আপনার ইমেজটা হালকা হয়ে যাচ্ছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট যেটা ছিল সেটা ভিজিবল ও হয়ে আসতেছে। ঠিক আছে, আপনি যদি করে দেন এই যে জি একদম হোয়াইট, 100% হয়ে গেলে হোয়াইট, আবার আপনি আস্তে আস্তে সেটা কমিয়ে নিয়ে আসেন, হালকা হয়ে গেল। কেন জি হালকা করতে হয়, কারণ হচ্ছে জি আপনি যদি উপরে টেক্সট লিখেন এবং আপনার ইমেজটা যদি এরকম ব্ল্যাকিশ টাইপের হয়, এটা তো ব্ল্যাকিশ না, এটা যথেষ্ট পরিমাণে তারপরে হোয়াইট আছে। ঠিক আছে, এখানে যদি আপনি ব্ল্যাক কালারের কিছু লেখেন, ধরেন আমি আপনাকে একটা ব্ল্যাক কালারের একটা টেক্সট লিখলাম, সেটার নাম হচ্ছে ধরেন দেখেন তো লেখাটা কি স্পষ্ট বোঝা যায়? বোঝা যায়? না বোঝা যায় না। যায় এখন অতটা যায় না, হ্যাঁ মানে সেটাই। ভালো মনে হয়নি। তাহলে আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দেন, দেখেন তো এখন বোঝা যায়? জি আগের চেয়ে বেটার। কাজেই একটু আপনি, বোঝা যায়, লেখাটা বোঝা যায় কিন্তু পিকচারটা হয়তো একটু হালকা করে হ্যাঁ হালকা হয়ে গেছে, ফেলেছেন। কিন্তু আপনি যখন বড় পর্দায় দেখবেন তখন আপনার কাছে এরকম এইটাই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল দিবে। আপনার তো ইমেজ জি দেখানো টার্গেট না, তাই না? আপনার দেখানোর কথা হচ্ছে গিয়ে ব্যাপারটা আসলে কেমন সেটা বোঝানো টার্গেট। তো আপনি কি করলেন, এরকম একটা ইমেজকে পিছনে রাখলেন, রেখে আপনি জাস্ট এখানে হচ্ছে তার কথাগুলো লিখলেন, আপনার বুলেট পয়েন্ট গুলো লিখে রাখলেন। তো জি বেশি বেশি ইমেজের কি প্রয়োজন আছে? বেশি ইমেজের প্রয়োজন নেই। আপনারা যারা অনেক অনেক ইমেজ, মানে যে আপনারা তো বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশি ডিসকাশন করছেন, মানে ব্যাকগ্রাউন্ডটা কেমনে চেঞ্জ করব, কিন্তু এটার ক্ষেত্রে আপনি মেইন ফোকাসটা কি করতে যাচ্ছেন? রাইটিং এ ফোকাসটা বেশি করতে চাচ্ছেন নাকি পিকচারে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপর বেশি ফোকাস করছেন? ফোকাসের বিষয় না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো একটা থিম, মানে কি ধরেন হচ্ছে আপনার সামার সিজনকে নিয়ে আপনি কথা বলবেন, জি সামার সিজনকে নিয়ে কথা বলার জন্য আপনি তো মুখেই কথা বলছেন, এবং সামার সিজনের কি কি বৈশিষ্ট্য সেগুলো তো হচ্ছে আপনি বলবেন মুখে। বুলেট পয়েন্টসে লিখে হ্যাঁ, তারপরে নিজের এটা আপনি মতো পয়েন্টে লিখলেন, কিন্তু সামার বলবেন। সিজনের আসলে এক্সাক্ট পিকচারটা কেমন, সিনারিওটা দেখতে কেমন হয়, তার জন্য আপনার, আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি, 4টা 5টা ইমেজ দিয়ে সেটা দেখানোর প্রয়োজন নাই। সামার সিজনে অনেক গরম থাকে, গরমের কারণে মাঠ ফেটে চৌচির হয়ে যায়, সেটা তো একটা ইমেজ যদি আমি ব্যাকগ্রাউন্ডে সেট করে দেই তাতেই কি এনাফ না? দেখেন তো, জি খেয়াল করে দেখেন, মাঠ ফাটবে কখন? যখন প্রচন্ড গরম। সামার সিজন তখন। রাইট, তো এই যে একটা রিলেভেন্ট ইমেজ আমি এখানে সেট করে দিলাম, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে। খেয়াল করে দেখেন, আমার এর আগের বার আপনাদের যেই অ্যাসাইনমেন্ট গুলো ছিল সেখানে আপনারা যখন এই ধরনের ইমেজ ইউজ করা শুরু করলেন, খেয়াল করে দেখেন এই সেম ইমেজ আমি আপনাদের মতো যদি ইউজ করি, দেখেন তো কেমন লাগে? ভালো লাগে? বলেন তো দেখি।
ব্যাকগ্রাউন্ডের কালার সাথে এই কালার কোনোভাবেই যাচ্ছে না। কিন্তু আমি এটাকেই যদি আমার ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলি, ইমেজটাকেই যদি আমার ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলি, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না, তাই না? তাহলে তো আর কন্ট্রাস্ট করলো না, তাহলে তো হচ্ছে আর কোনো সমস্যাই থাকলো না। জি ঠিক আছে, ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? জি বুঝছি। আচ্ছা, ঠিক সিমিলারলি আপনি রেইনি সিজনের জন্য একটা রিলেভেন্ট ইমেজ নেন, তারপর সেটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিয়ে রেইনি সিজনের কিছু বুলেট পয়েন্ট দেন, দেন হচ্ছে ওটা নিয়ে ডিসকাস করেন। ঠিক আছে, তারপর অটাম, লেট অটাম, উইন্টার সেম অবস্থা। সেম অবস্থায় বুলেট পয়েন্ট নিয়ে ডিসকাস করলে হবে। রাইট রাইট রাইট। এক্সকিউজ মি, যদি আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডকে এরকম ব্লার্ড করে দিয়ে উপরে যদি আমি শেপস দেই, শেপস মানে বুলেট পয়েন্টটাকে মানে যদি শেপ আকারে কয়েকটা পয়েন্ট লিখি, তাহলে কি এটা অড হবে ছবির উপরে? ছবির এই যে উপরে এখন, জি জি জি। না না, আমি তো আপনাকে সেটাই করতে বলি। যেমন আমি আচ্ছা আপনাকে বলি, বুলেট পয়েন্ট যখন দিবেন তখন আপনাদেরকে আমি সবসময় বলেছি আপনি কি ইউজ করবেন, স্মার্ট স্মার্ট আর্ট ইউজ করবেন। যেমন আমি যদি এখানে কিছু বলি যে সরি, এটার ধরেন বুলেট পয়েন্ট কি হতে পারে, যে প্রচন্ড গরম, তাই না? তারপর হচ্ছে গিয়ে স্কর্চিং সান, মানে প্রচন্ড রোদ। হ্যাঁ, তারপর কি দেওয়া যেতে পারে, ধরেন হচ্ছে গ্রীষ্মের যে ফল আপনি হচ্ছে এটা হচ্ছে গ্রীষ্মের প্রধান আকর্ষণ, তাই না? জি। গ্রীষ্মে অনেক ফল থাকে, অনেক ফল পাওয়া যায়। কারণ এই তিনটা পয়েন্ট নিয়ে আমি আপনার সাথে আপনি হচ্ছে আলোচনা করব। তা আমি এটাকে কি করলাম, এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট, এটাতে চলে গেলাম। চলে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কাকে আনবো, না এটা হচ্ছে না, তাহলে কাকে নিয়ে আসা যায়, কাকে নিয়ে আসা যায়, কাকে নিয়ে আসা যায়, ধরেন এইটাই, ধরেন এইটাই। এটার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিয়ে আমি এটাকে একটু বড় করে দেই, বড় করে দিই, বড় করে দিলাম। ঠিক আছে, ওকে। আমরা যেটা একটা ক্লাসে শুনেছিলাম যে খুব বেশি কালার ইউজ করা যাবে না, এই জন্য আমি আসলে আমার স্লাইড করার সময় ওইটা মাথায় রেখে কোনো কিছু চেঞ্জ করে নিই, যে আবার যদি বেশি কালার ইউজ হয়ে যায়। এটা আমি না আসলে না একটু না না, কনফিউজড। কালার কালার কোথায় ইউজ করা যাবে না আমি আপনাকে বলি। কালার তো আপনি যে শেপস এর মধ্যে ব্যবহার করবেনই। আপনার তো হুম কালার, হুম। কালারফুল না হলে তো হবে না, শেপস এর মধ্যে এই জন্য কালার আচ্ছা। থাকবে। ঠিক আছে, কিন্তু ওকে। কালার কোথায় কোথায় থাকবে না, আপনি ব্যাকগ্রাউন্ডে আমি বলেছি বেশি কালার ইউজ করবেন না, টেক্সটের বেলায় বেশি কালার ইউজ করতে আমি না করেছি। ব্যাকগ্রাউন্ড কি, আপনি এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছেন, তারপরের ব্যাকগ্রাউন্ড আচ্ছা হচ্ছে রেড রেখেছেন, তারপরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালার, এক এক ব্যাকগ্রাউন্ড এক এক কালার, আমি এটা না করেছি। তারপরে আমি না ওকে। করেছি যে আপনি ধরেন এই কি বলবো, এই যে হট লেখাটা লিখেছেন, এটা লিখতেছেন লাল, এটা লিখতেছেন সবুজ, এটা লিখতেছেন আবার রেড কালার, এই যে এক একটা কালার এক একটা ফন্টের মধ্যে আপনি লিখেছেন, এটা দরকার নেই। ম্যাক্সিমাম হুম দুইটা কালার আপনি ইউজ করবেন স্ট্যান্ডার্ড। আপনি সেটা কি, ধরেন হচ্ছে আপনি হেডলাইন লিখবেন ধরেন ব্ল্যাক কালার দিয়ে, লিখতেছেন সব হোয়াইট কালার দিয়ে, মানে এটা একটা ব্র্যান্ডের মতো হবে। ব্র্যান্ড কখনো দেখছেন যে ঘন ঘন তার লোগোর কালার চেঞ্জ করে, করে না কিন্তু। হুম। তো আপনার কাজকর্ম, আপনার প্রতিটা জিনিসের জন্য ব্র্যান্ডের মতো ব্যাপার হয় যে হ্যাঁ আমি একটা স্পেসিফিক গাইডলাইনের ভিতর দিয়ে যাচ্ছি। তারপরেও কখনো কখনো আপনার ডিফারেন্ট কালার ইউজ করার দরকার দরকার হতে পারে, সেটা আলাদা প্রেক্ষাপট। যেমন ব্যাকগ্রাউন্ড এমন একটা ইউজ করেছেন যেটার সাথে কোনোভাবে হোয়াইট যাচ্ছে না, তখন আসলে ডিফারেন্ট কালার দেন। ঠিক আছে, ওটা ক্ষেত্র বিশেষে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, দাঁড়ান আমি এটাকে, এটার এই যে এটার হচ্ছে সাইজ হচ্ছে 24, এটার সাইজ হচ্ছে 40 হয়ে আছে, অবশ্যই আমি এটাকে 24 এ রাখবো, একরকম লেখা থাকবে সব, এক সাইজ থাকতে হবে। আমি চাইলে ফ্রুট, হট এগুলোকে আরো বড় করতে পারি, কিন্তু করব না কেন,
কারণ আমার স্কচিং সান এই লেখাটা যদি আমি বড় করতে যাই এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন খেয়াল করে দেখেন, বেটার না? ইয়েস। তাহলে আপনি এভাবে ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে এটাও বলেছি যে আপনার কাছে যে হলুদ, সবুজ এটাকে হয়তোবা ভালো নাও লাগতে পারে। আপনি এটাকে রিলেভেন্ট কালার চেঞ্জ করে দেন। আপনার অন্য কালার দেন আপনি। কোনোই সমস্যা নেই। এটাকে রিলেভেন্ট অন্যান্য কালার দিয়ে হচ্ছে এটাকে আরো মাইল্ড করে দেন। আমি এটা একটু হালকা কালার গুলো দিই। তাতে আর একটু দেখতে ভালো লাগতে পারে। ঠিক আছে? আর একটু বেটার লাগলো। এখন হচ্ছে কালারের উপর অত ফোকাস নাই। এভাবে আপনারা এটা করতে পারেন। বুঝাতে পেরেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিয়ে কিভাবে আমরা প্রফেশনালি কাজ করতে পারি? জি। ওকে ফাইন। এবার আমরা শিখবো আসল কাজ। আমি কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। তানভীর ভাই, জি ভাই। অন্য একটা সিজন মানে ব্যাকগ্রাউন্ড করে কাইন্ডলি একটু দেখালে ভালো হবে। অন্য সিজন? আচ্ছা, আমি তাহলে জি। আমার ইমেজটা ডাউনলোড দিতে হবে। আমাকে একটু সময় দেন। ঠিক। রেইনি সিজন দেই নাকি? কোনটা দিব? এটা একটু কালারফুল দিলে ভালো হয়, মানে কালার থেকে আমরা যখন একটু মানে রেইনি সিজনের মতো যেহেতু ব্যাকগ্রাউন্ডে থাকবে, স্বাভাবিক একটু তো মনে হয় মাইল্ড হবে। হুম হুম। তা আমরা ধরেন কোনটা দেই, কোনটা দেই, কোনটা দেই, কোনটা দেই? কারণ উপর থেকে এটাই দেই। এটা তো বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এটাই ভালো লাগে দেখতে। এটার কি অবস্থা? এটা রেজুলেশন সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড নামানোর সময় রেজুলেশন দেখবেন যে এখানে আপনার রেজুলেশন দেওয়া থাকবে। এটা হচ্ছে 1020 বাই 693, মানে এটা যথেষ্ট বড় সাইজ। এরকম বড় বড় ইমেজ লাগবে আমাদের। ঠিক আছে? ছোট ছোট ইমেজ নিবেন না। ধরেন এটাই আমি নিচ্ছি। আমি এটাকে কি করলাম? সেভ ইমেজ অ্যাজ দিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমার ডেস্কটপের রেখে দিলাম। আমার এটা এখন কোথায় আছে? এই যে ডেস্কটপে আছে। এখন আমি কি করব? এটা ছিল, নতুন আরেকটা নিচ্ছি, ডিজাইনে যাচ্ছি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, যাওয়ার পর পিকচার অর টেক্সচার ফিল ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ফ্রম আ ফাইল, তারপর ডেস্কটপ থেকে আমি খুঁজে বের করব আমার ইমেজটাকে এবং সিলেক্ট করার পর দিচ্ছি ইনসার্ট, এই যে চলে আসলো। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আবারও -10% হয়ে আছে, এটাকে 0 করতে হবে, এটাকেও 0 করে দিতে হবে, তাহলে হচ্ছে একদম সুন্দর মতো হবে। এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। এটার অরিজিনাল ইমেজটা দেখতে এমন। আমি হচ্ছে এটাকে একটু হালকা করে দিই, এই হালকা করে দিয়ে এখন আমি এখানে কাজ করতে পারবো। কিশোর ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার, আপনি যেমন ছবিটা ডাউনলোড করলেন সেভ এজ দিয়ে আপনি রেখে দেওয়ার জন্য, আমি যদি সরাসরি কপি করে আনি তাতে কি কোয়ালিটি কোয়ালিটি কোনো খারাপ ডিফার হয়ে করবে? যায়, কোয়ালিটি খারাপ হয়ে ও যায়। আচ্ছা আচ্ছা, এই কাজটা তার মানে অলওয়েজ হ্যাঁ, সেভ ডাউনলোড করে করে নিলে তারপর। ভালো। আচ্ছা ডাউনলোড আচ্ছা, করে নিলে ভালো। থ্যাংক শুধু তাই না, ডাউনলোড করে এই ইমেজগুলো আপনি সাথে মুভ, মানে আপনি ধরেন হচ্ছে আপনাকে বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি যে সমস্ত টেক্সট, তারপর হচ্ছে ইমেজ অথবা জিআইএফ ইউজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন, ধরেন আপনি তো আর হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে হচ্ছে প্রেজেন্টেশন নাও দিতে পারেন। এমন হতে পারে যে আপনি পেন ড্রাইভে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে হচ্ছে আপনি অন্য জায়গায় প্রেজেন্টেশন দিবেন। তো খেয়াল করে দেখবেন আপনি ওই ইমেজগুলোর সাথে পেন ড্রাইভে নিয়ে যাবেন। কখনো কখনো দেখা যায় যে অন্য ল্যাপটপে যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন তখন সেই ইমেজগুলো আর সে মানে পাওয়ার পয়েন্ট খুঁজে পায় না, আর তখন শো করে না। মাঝে মধ্যে এরকম ঝামেলা হয়, যদিও এটা রেয়ার কেসে হয়, এটা খুব একটা সবসময় যে হয় তা না। এর সবসময় এই ধরনের ব্যাকআপ গুলো সাথে রাখেন। ঠিক আছে? সবসময় ব্যাকআপ সাথে রাখবেন। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, আচ্ছা এই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি তো সবাই? ইয়েস, ক্লিয়ার।
ওকে ফাইন। Yes, yes. এবার আমরা কথা বলবো ইমেজ রিটাচ নিয়ে। বলছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি একটা এরকম কালার থাকে যেটা আমরা চেঞ্জ করব কিভাবে, আমি আপনাদেরকে দেখাই। ধরেন এটাই নেই, আচ্ছা ধরেন এটা নেই, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডে রাখবো এটাকে। কথার কথা আমার এটা ডিফারেন্ট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এবং আমার এই যে আমি ইমেজটা নিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি কিনা আমার মনে আসছে না। এই যে ইমেজটা নিলাম, এই ইমেজটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে জি ব্যাকগ্রাউন্ডটা সেট করেছি এটা একটা ডিফারেন্ট কালার, এই ইমেজটা নিয়েছি সেটা একটা ডিফারেন্ট কালার। এখন আমার এটা যদি আমি পিএনজি পেয়ে যেতাম, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এমন কোন ইমেজ পেতাম তাহলে ভালো হতো। কিন্তু পাইনি যখন, তখন এটাকেই আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কিভাবে? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার যে ফরম্যাট নামে একটা নতুন অপশন আসবে। এমনিতে ফরম্যাট নামে কোনো অপশন নাই। যখন ইমেজটা সিলেক্ট করলাম সাথে সাথে এটা ফরম্যাট নামে একটা নতুন অপশন জেনারেট হলো। সেখান থেকে আমি যদি খেয়াল করি যে কালার, এই কালারে যদি যাই, তারপর আমি কি করব, এই যে সেট ট্রান্সপারেন্ট কালার ক্লিক করলে এরকম একটা কার্সর আসবে। তারপর যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। বুঝাতে পেরেছি? ইয়েস আচ্ছা, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম, আমরা কি এটা ডিফারেন্ট কালার দিতে পারি? হ্যাঁ, এটা যখন একটা ব্লু কালারের একটা ইমেজ, এটা ব্লু কালারের ওয়াচ, এটাকে আমরা ডিফারেন্ট কালারে কনভার্ট করে দিতে পারি। ধরেন হচ্ছে আমি এটাকে গ্রিন কালারে নিয়ে যাব, এই যে গ্রিন হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট অনেক কালার আছে, সেই কালারগুলো আমি ইউজ করতে পারি। শুধু তাই না, এখানে যদি আমি মোর কালারে যাই, এই যে মোর ভ্যারিয়েশনস, এখান থেকে হচ্ছে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। এটা কেন করব? যখন আমার দরকার হয়, যদি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা ম্যাচ করে। যেমন আমি আপনাদেরকে বলি, এই যে আমার ইমেজের এই কালারটা কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু পিঙ্ক কালারের ছিল। এই যে আমি অ্যাশ কালারের দিয়েছি, সেটা একটা পিঙ্ক কালারের ছিল। সো আমি কি করলাম, ফরম্যাট থেকে এটা চেঞ্জ করলাম, এটা আসলে ছিল এই কালার। বুঝতে পেরেছেন? তা আমার থিম ছিল কি? আমার থিম ছিল হচ্ছে আমার যেহেতু থিম হচ্ছে অ্যাশ কালারের, আমাদের কোম্পানির লোগো হচ্ছে গিয়ে ইয়েলো আর অ্যাশ কালারের সংমিশ্রণে করা, তাই আমি আমার ব্র্যান্ড ঠিক রাখার জন্য আমি এটাকেও অ্যাশ কালার করে দিয়েছি। কিভাবে? এই কালারে গিয়ে এই যে অ্যাশ কালার। বুঝাতে পারলাম কিভাবে কালার চেঞ্জ করতে হয়? Yes. নাইস। তারপর হচ্ছে আপনি এখান থেকে আরো কিছু কাজ করতে পারবেন। যেমন আপনি হচ্ছে কোরিলেশনস এ যদি যান, তাহলে হচ্ছে এখান থেকে আপনি আরো অনেক ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। এটার ব্রাইটনেস নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটার কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ছিল, এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে সাথে সাথে। এই যে এখান থেকে যখন আপনি কোরিলেশনস এ যাবেন, এখানে আরো অনেক ফরম্যাট আছে, আপনি সেগুলো ইউজ করলে এটা হচ্ছে চেঞ্জ করা পসিবল। বুঝতে পেরেছেন? হ্যালো? ইয়েস ক্লিয়ার আচ্ছা, নাইস। তাহলে আমরা ইমেজ কি করে ঠিকঠাক করতে হয় এটাও আমরা জানলাম, ঠিক আছে? এবার আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, মনিরা আহমেদ, মুনিয়া আহমেদ আপনার কথা বুঝি নাই। মুনিয়া ম্যাম, আপনার কথাটা বুঝি নাই আমি, কিছু বলতেছেন আপনি? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা ইমেজ রিটাচ সম্পর্কে জানলাম। এবার আমরা যে জিনিসটা জানবো সেটার নাম হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন ব্যাপারটা কি? মানে কি বললেন আমাকে বুঝতে পারিনি।
ও ও ও, হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝছি কোরিলেশন বলতেছি মুখে, আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে যে কারেকশন, কারেকশন হ্যাঁ হ্যাঁ, কারেকশন, এই ভাই। আমি ভুলে কোরিলেশন বলতেছি, আল্লাহ কি হবে আমার। না, আমরা বুঝিনি টিপ অফ টাং। এই স্ট্যাটিস্টিক্স পড়তে পড়তে মাথা শেষ। আচ্ছা যাই এবং হোক। ওইটাই ওইটাই আমার মনে হচ্ছিল আর কি, যে মানে ইউ অ্যাজ এ স্টুডেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইউ আর টেলিং কোরিলেশনস। যাই হোক, আচ্ছা যাই হোক, এখন আমরা আবার চলে আসি ট্রানজিশনে। ট্রানজিশনের ব্যাপারটা কি? ট্রানজিশন হচ্ছে একটা ইফেক্ট দিবে আপনাকে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য। যেমন আপনি এখানে চাচ্ছেন যে আপনার এই স্লাইডটা থেকে অন্য স্লাইডে যখন যাবেন তখন একটা ডিফারেন্ট ভাইব দিবে আপনাকে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ট্রানজিশনে যেতে হবে। ট্রানজিশনে যাওয়ার পর আপনি এখানে অনেক রকম ট্রানজিশন পাবেন, যেমন ফেড, পুশ, পুশটা কেমন, এই যে এরকম, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে হুইপটা কেমন, আপনার বাম থেকে ডানে যাচ্ছে। আবার আপনি কি করবেন, স্প্লিটে যান, এরকম। এখানে অনেক অনেক ট্রানজিশন আছে, ঠিক আছে? আপনি যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারেন, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে ধরেন আমি এই ধরেন এটা হচ্ছে আমি ট্রানজিশন দিলাম এবং পরের স্লাইডটাতে আমি এটা ট্রানজিশন দিই, হচ্ছে রিভিল, ঠিক আছে, এরকম দিলাম। এখন কোনটা আমরা ব্যবহার করব সেটা দিয়ে পরে কথা হবে, আগে আমরা দেখি ট্রানজিশন জিনিসটা কি। এই যে এরকম ভাবে আপনার স্লাইডটা আসলো, পরের স্লাইডে যাচ্ছেন, এভাবে আসলো, মানে আপনি যেটা যেখানে সেট করবেন সেরকমই হবে। কিন্তু মনে রাখা প্রয়োজন, ট্রানজিশনের বেলায় আমাদেরকে প্রফেশনাল হতে হবে। এই ধরনের ট্রানজিশন যদি আপনি দেন, যেমন এই যে পাখি হয়ে উড়ে যাচ্ছে, এটা হলো, আপনি একটা প্রফেশনাল মানুষ, আপনি হচ্ছে গিয়ে সামনে যারা বড় বসে আছে এরাও প্রফেশনাল, আপনি এরকম এটা ইরিলেভেন্ট একটা ট্রানজিশন দিলেন, এটা একদমই অশোভন। এই ক্ষেত্রে সবচেয়ে স্মার্ট হচ্ছে যে আপনি ট্রানজিশন যদি দিতেই হয় তাহলে শুধু ফেড ইউজ করবেন। আমি সবসময় ফেড ইউজ করি, আর কোনো ট্রানজিশনের দিকে আমি নজর দেই না, জাস্ট ফেড। ঝাপসা থেকে ভিজিবল হচ্ছে, এটা ফাস্ট এবং এটা তাড়াতাড়ি করা যায় এটা দিয়ে, বুঝতে পারছেন? এখন আমিও যদি এটাতে দেই, এইটাও যদি ফেড দেই, দেখেন এবার কি হয়, দিলাম, এই যে ঝাপসা থেকে ভিজিবল হচ্ছে, আবার যাই, ঝাপসা থেকে ভিজিবল হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে না একটা ইফেক্ট দেওয়া হয়েছে এবং ইফেক্টটাও প্রফেশনাল। তবে এখানে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখা ভালো মনে করি, যেমন হচ্ছে পুশ, ধরেন এটাই দিলেন, এটা তো নিচ থেকে উপরে গেল, এখানে আপনি চাচ্ছেন যে এটা নিচ থেকে উপরে না, এটা উপর থেকে নিচে আসবে। তো এখন কি করবেন, যে ইফেক্ট অপশন আছে পাশে, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে ফ্রম বটম, ফ্রম লেফট, আপনি যেখান থেকে চান এটাকে আনতে পারবেন, বুঝতে পেরেছেন? বলতেছিলাম উপর থেকে নিচে আসা, এই যে উপর থেকে নিচে আসা, এবং আপনি বলতেছেন যে না এটাকে এত স্লো আসলে হবে না, এটা আরো ফাস্ট আসতে হবে। আপনি যদি এই যে ডিউরেশনের দিকে লক্ষ্য করেন তবে আপনি দেখবেন যে এখানে একটা টাইম দেওয়া আছে, এই যে 1 এটা হচ্ছে সেকেন্ড, আর এই যে এখানে আরো একটা অপশন, এটা সেকেন্ডের চেয়েও কম, এটা 100 দিয়ে ভাগ করা যায় একটা সেকেন্ডকে, এটাকে কি বলে নিজেও ভুলে গিয়েছি। তো এটা আপনি এখানে মেনশন করতে পারবেন। তো আপনি চাচ্ছেন কি যে আরো কম সময়ে হোক, এটা তো 1 সেকেন্ডের মধ্যে হবে, আপনি চাচ্ছেন যে এটা 1 সেকেন্ড না, এটা 1 সেকেন্ডেরও অর্ধেক সময়, তো আপনি কি করলেন, এখানে হচ্ছে 50 করে দিলেন এটাকে, মানে প্রথমটা হচ্ছে আপনার সেকেন্ড, পরেরটা হচ্ছে সেকেন্ডের চেয়েও কোনো ছোট একক, ঠিক আছে? তো আপনি করে দিলেন, এখন এটা আরো কম সময়ের মধ্যে আপনার ট্রানজিশনটা হবে, এই যে আরো ফাস্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আরো ফাস্ট ট্রানজিশনটা হলো, বুঝাতে পেরেছি কি? Yes. আপনি যে আরেকটু কথা, আপনি যে পুশ থেকে যে ইফেক্ট অপশনে গেছেন, ইফেক্ট অপশনে যে আপনি কোনটাতে ক্লিক করেছেন, এটা কি ফ্রম বটম নাকি ফ্রম লেফট? ফ্রম টপ করেছিলাম, টপ। ও, ফ্রম টপ। আপনার যেটা ভালো লাগে আপনি ওটাই করেন, হ্যাঁ আপনার রিলেভেন্ট যেটা মনে হবে ওটা করবেন, আপনার যখন মনে হবে যে না এটা বামে থেকে ডানে আসবে তখন আপনি দেন ফ্রম রাইট, না ফ্রম লেফট, বাম থেকে যদি ডানে আসে ফ্রম লেফট, আপনার যদি মনে হয় যে না এটা আমার ডান থেকে বামের দিকে আসা দরকার, কারণ ডান থেকে বামের দিকে যাব, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এই ধরনের
ট্রানজিশন না দিয়ে জাস্ট সবসময় ফেড ইউজ করেন এবং প্রতিবার হচ্ছে আপনার এটা দেওয়ার দরকার নাই, আপনি কি করবেন অ্যাপ্লাই একটা দিয়ে অ্যাপ্লাই টু অল, মানে সবগুলাতে চলে আসবে এটা, মানে অ্যাপ্লাই টু অল। আমরা কি অলওয়েজ যখন ইউজ করব তখন কি আমরা অলওয়েজ ট্রানজিশন অপশনে গিয়ে ফেড অপশনটা ইউজ করব? আমি করি, না, কিন্তু আমরা যদি করি লাইক আপনিও পাওয়ারপয়েন্ট করবেন। স্লাইড যখন আপনি করব এখন তখন ফ্যাক্ট আছে, আমি আপনাকে বলি, আপনি ধরেন অ্যানিমেশন একটা মোশন গ্রাফিক তৈরি করতে চান, সেখানে তো হচ্ছে এরকম দিলে হবে না, তখন ওইখানে আপনার জিগজ্যাগ করতে হবে, স্টাইলিশ হইতে হবে, অনেক অ্যানিমেশন এখানে আছে সেগুলো আপনি তখন ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন ধরেন আপনার একাডেমিক লাইফে, হ্যাঁ আপনি জি একাডেমিক লাইফ একাডেমিক লাইফে আপনি হচ্ছে প্রেজেন্টেশন দিতে চান, তখন অবশ্যই আপনি এই ধরনের জিগজ্যাগ হয় এরকম জিনিসপত্র ব্যবহার করবেন না, তখন আপনি ফেড ইউজ করবেন। তারপর ও হচ্ছে তখন ফেড ইউজ করব। হ্যাঁ আপনি একটা রিসার্চ প্রেজেন্ট করতে চাচ্ছেন, তখন আপনি ফেড ইউজ করবেন, এটা প্রফেশনাল, সবচেয়ে বেশি প্রফেশনাল, ঠিক আছে। প্রফেশনাল জি কোনটা, যত সিম্পল তত সুন্দর, যত সিম্পল তত জি সুন্দর, তা আপনি চেষ্টা করবেন যত জি সিম্পল রাখা যায়, ঠিক আছে, জি এই আর কি। তো এগুলো অবশ্যই সিম্পল না, এই যে পাখি হয়ে উড়ে যাচ্ছে, প্লেন হয়ে উড়ে যাচ্ছে, এটা কি সিম্পল হইলো? এটা সিম্পল হয় নাই। না, এটা হলো ওই যে আমাকে মানে ফেডটা ইউজ করতে হবে ট্রানজিশনে গিয়ে। রাইট, ফেডটা হচ্ছে সিম্পল এবং সুন্দর, তো আমি ফেড আর ইউজ এখন করব। ফেডে যে কি করব একটু দেখালে ভালো হতো। ফেডের মধ্যে কিছুই না, জাস্ট আপনি ফেডটা ক্লিক করে দেন, তাহলে হচ্ছে আপনার এই স্লাইডের জন্য ফেড অপশনটা চলে আসলো, ট্রানজিশনটা হয়ে গেল, এবং আপনার তো আসলে সবগুলো স্লাইডে একই রকম হবে। আপনি যদি এরকম হয় যে আপনার সব স্লাইডে আসলে একই রকম ট্রানজিশন দিবেন, তখন আপনি সবগুলাতে আলাদাভাবে দেওয়ার দরকার নেই, একটা সিলেক্ট করে তারপরে যে অ্যাপ্লাই টু অল, এটাতে যদি একটা ক্লিক করে দেন, তাহলে সবগুলাতে আপনার এই যে ট্রানজিশনের জন্য দেখেন, এই যে ট্রানজিশন অ্যাপ্লাই অ্যানিমেশন লেখা উঠেছে, চলে আসছে। এর আগে কেমন ছিল, মানে পাশে কিছু ছিল, এই যে স্লাইড নাম্বার, এখানে কিছু ছিল, নিচে কিছু ছিল, কিছুই ছিল না। আপনি যখন অ্যাপ্লাই টু অল দিলেন, দেখেন সবগুলোর নিচে ট্রানজিশনের সিম্বল চলে এসেছে, মানে বোঝা যাচ্ছে এখানে একটা ট্রানজিশন দেওয়া আছে। ও মানে অ্যাপ্লাই টু অলে দিলে আমার ট্রানজিশনের সব সিম্বল চলে আসবে। সিম্বল সিম্বল চলে আসবে অবশ্যই, সেটা আপনার দেখার জন্য, মানে হচ্ছে ট্রানজিশনটা সব স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ও এই ফেডটাই আপনার সব স্লাইডে ফিক্সড হয়ে যাবে, প্রতিটা রাইট, এরকম ফেড রাইট, ইয়েটা হয়ে আসবে। রাইট, রাইট, ঠিক। আচ্ছা, ক্যান আই আস্ক ইউ সামথিং জি প্লিজ, ট্রানজিশন অবশ্যই, নিয়ে? অবশ্যই। আচ্ছা, আমি যেহেতু বাচ্চাদেরকে যে স্লাইডের মাধ্যমে পড়াই, যেহেতু আমি টিচিং আছি, দেখা যায় যে আমার একটা ফাইলে অনেকগুলো স্লাইড, মানে রিলেটেড স্লাইড রাখতে হয়। তো ট্রানজিশন দিলে অলওয়েজ এটা প্রথম থেকেই আসে। আমি যদি চাই যে আমার 10 নম্বর স্লাইড থেকে 20 নম্বর স্লাইডটা দেখাবো, সেক্ষেত্রে কি আমি ট্রানজিশন কোনোভাবে সেট করতে পারি? না, ও আচ্ছা। ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট ভিজুয়াল ইফেক্ট, আর কিছুই না। হ্যাঁ, কিন্তু এটা সবসময় শুরু থেকেই শুরু হয় ট্রানজিশনের ইয়েটা না দিলে, তাই কেন, না? মানে যখন আমি না শো না, করি। শুরু থেকে হবে কেন? আপনি খেয়াল করে দেখেন, আমি ফার্স্ট স্লাইডে ছিলাম না, আমার ফার্স্ট স্লাইড তো এটা, এখানেও ট্রানজিশন আছে, তো ওকে। আমি হচ্ছে যখন অন্য স্লাইড দেখাবো তখন হচ্ছে এরকম হওয়ার কথা, তাই না? আমি অন্য যদি স্লাইড জি জি। দেখাই, আমি বের হয়ে আসবো, বের হয়ে এসে ধরেন হচ্ছে আমি আমার 10 নম্বর স্লাইড দেখাইতে চাই, 10 নম্বরটাকে সিলেক্ট করব, 10 ও নম্বর নাম থেকে বুঝতে পেরেছি, সিলেক্ট সরি। করব, সিলেক্ট করে তারপর আমার হচ্ছে আবার চলে কোশ্চেনটা ভুল ছিল। ট্রানজিশনটা তো জাস্ট এটা, মানে ওয়েটা কি, কিভাবে স্লাইডটা আসবে? রাইট। অ্যাকচুয়ালি ওই যে আরেকটা উপরে বাটন আছে না, যে পুরো স্লাইডটা শো করার জন্য? পুরো স্লাইড F5, না F5 হ্যাঁ হ্যাঁ বলে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এটাই মনে হয় বলতে চাচ্ছি। ওটা দিলে সবসময় দেখা যায় যে মানে শুরু থেকেই হয়। ওখানে কি কোনো সিলেক্ট করা যায় যে না না আমি না না না, এত বিগিনিং, না ফ্রম বিগিনিং? জি জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা আমি যদি ফেডটা দিই, সেক্ষেত্রে যদি ইফেক্ট অপশনে আর কি স্মুথলি এন্ড থ্রু ব্ল্যাক এই ধরনের অপশন আসে যায়। বুঝি নাই আপনার কথা। আমি যখন ট্রানজ্যাকশনে পেড ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইফেক্ট অপশনে স্মুথলি এবং থ্রু ব্ল্যাক দুইটা অপশন আসে, ওই যে লেফট রাইট টপ এগুলো আসে না। হ্যাঁ, কেন আসবে না?
এটা আচ্ছা আমি আপনাকে বলি, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এক একটা এটা মনে হয় ফেডের ট্রানজিশনের কারণে। এক এক রকম ইফেক্ট, ঠিক আছে? এক একটা ট্রানজিশনের এক এক রকম ইফেক্ট। আপনার ফেডের মধ্যে তো ব্ল্যাক মানে আপনার ডানে বামে থেকে হওয়ার প্রয়োজন নাই, তখন এটা হবে কি আচ্ছা আচ্ছা স্মুথ আসতেছে একটা, আর থ্রু ব্ল্যাক মানে ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে স্মুথ। আবার আপনি অন্য একটাতে যান, ধরেন হচ্ছে গিয়ে র্যান্ডম বারে যান, এটা আবার অন্যরকম কাজ করবে। দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল, মানে এটা হচ্ছে এই যে এরকম ইফেক্ট, তো এই জন্য এটাকে একবার বলতেছে এটা কি ভার্টিক্যালি হবে না হরাইজন্টালি হবে, এক একটার এক এক আচ্ছা রকম আচ্ছা কাজ। এটা বুঝতে পারছেন? অটোমেটিক্যালি সেট আছে। ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা স্যার, হুম হুম একটু আগে যে ওই যে জাহিন রহমান ম্যাম যে কোশ্চেনটা আপনাকে করলো, যে ট্রানজিশন যে শুরু থেকে দেখান প্রথম স্লাইড থেকে, তো বলতে চাইলে যে আমি 12 নম্বর স্লাইড থেকে ট্রানজিশন ইফেক্টটা দিব, সেক্ষেত্রে কি এটা 1 নম্বর স্লাইডে দেখাবে না 12 নম্বর স্লাইড থেকে আসবে? আপনি যদি সিলেক্ট করে নেন, আমি আপনাকে বলেছিলাম, হ্যাঁ আমি তো, তাহলে এখান হ্যাঁ থেকেই আমি দেখাবে। কি, আমার ধারণা কি উনি বলতে চেয়েছিলেন কি 12 নম্বর স্লাইড থেকে কিংবা 13 নম্বর স্লাইড থেকে, আমি শুরু স্লাইড গুলোতে ট্রানজিশন ইফেক্ট দিব না, তো সেই ক্ষেত্রে তো আমাকে ইন্ডিভিজুয়ালি ওই সেপারেটলি করতে হবে, তাই না? বুঝিনি আপনার কথা, আবার একটু আমি কাইন্ডলি কি করবেন বুঝতে কোশ্চেনটা? পারছি স্যার? না না আমি কোশ্চেনটা বুঝিনি, একটু আমার আবার মনে করেন। করেন যে এখানে টোটাল স্লাইড সংখ্যা হচ্ছে কি 20টা, হুম আমি ট্রানজিশন ইফেক্ট দেখাবো 14 নম্বর স্লাইড থেকে। হুম তো সেক্ষেত্রে আমি যখন F5 দিয়ে আমার ইয়াটা প্রেজেন্টেশন শুরু করব, শুরু থেকে কি আমার ট্রানজিশন ইফেক্ট শুরু করবে, না ওই স্লাইড যেগুলোতে আমি ইয়া করছি ইফেক্ট দিয়েছি সেখান থেকেই শো করবে? না 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 আমি আপনাকে বলি, আপনার যদি ট্রানজিশন যেটাতেই দেওয়া থাক সমস্যা নাই, তার সাথে শুরু করা শেষ করার হ্যাঁ। সম্পর্ক নেই, ঠিক আছে? আপনি যদি শুরুতে শুরুর স্লাইডটা সিলেক্ট করে দিয়ে, হ্যাঁ, তারপর যদি আপনি প্রেজেন্ট করেন, তাহলে এখান থেকেই শুরু হবে। না আমি শুরুটা চাচ্ছি না, ইফেক্টটা শুরুতে চাচ্ছি না, আমি 12 শুরুতে নম্বর যদি না চান, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে আপনার হ্যাঁ। সবগুলাতে নাই, ধরেন এটাতে আমি নাম দিয়ে দিলাম, মানে এখানে নাই, জি জি ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ বুঝছি, তার মানে আপনার এইটাই জানতে দ্বিতীয়টাতেই চাইছিলাম স্যার। ট্রানজিশন আছে, প্রথমটাতে কিন্তু নাই। আবার জি তৃতীয়টাতে জি আপনি নাম দিয়ে দেন, মানে হচ্ছে এটাতে কোনো ট্রানজিশন নাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আমরা দেখি। এটাতে ট্রানজিশন গেল, পরেরটা কিন্তু টাস করে চলে আসলো, কোনো ট্রানজিশন হইল না। রাইট, এইটা এই ইফেক্টটা চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পেরেছেন ওকে তো? থ্যাংক ইউ। আইডিয়া তো ক্লিয়ার হলো এখন সবারই নাকি? জি জি আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটু হেল্প করেন তো, কে কে এসেছেন আর কে কে আসেন না, এই বিষয়টা হচ্ছে একটু জানা প্রয়োজন। একটু আমাকে এই জায়গাটাতে একটু হেল্প করেন কাইন্ডলি, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমি হচ্ছে মুক্তি রহমান, আসলে জাহিন রহমান হচ্ছে আমার ছেলের নাম, ওর আইডি দিয়ে আমাকে সমস্যা নেই, ঢুকতে হয়, আমি আমি এটা আমার মনে স্কুলের রেখেছি, আইডি দিয়ে ঢুকতে পারি না। মনে রেখেছি। So my name is মুক্তি রহমান, অ্যাকচুয়ালি জাহিন হচ্ছে আমার ছেলের নাম। জি জি। আচ্ছা, নাদিয়া চৌধুরী ম্যাম আছেন? নাদিয়া চৌধুরী ম্যাম আছেন? মইনা এসেছিলেন প্রথমে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, যেহেতু এসেছিলেন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আশিকুর রহমান, আশিকুর খান আছেন? নেই মনে হয়। তারপর মুক্তি ম্যাম তো আছেন, ইমন ভাই আছেন? হ্যাঁ জি আছি। আছি ভাইয়া। ওকে নাইস। তারপর নাদিম ভাই তো আছেন, আমি দেখেছি। তারপর হচ্ছে ফারজানা মোর্শেদ, না উনি নেই। তারপর সজল ভাই আছেন? নেই। ইমন ভাই আছেন? নেই। তারপর মনিরা আহমেদ আছেন? আছি স্যার, আছি আচ্ছা স্যার, আছি। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কিশোর ভাই তো আছেন আমি জানি। জি। তারপর হচ্ছে গিয়ে সাদাত হ্যাঁ ভাই। আমি আছি। জি আমি আছি। আমাকে আপনি ফার্স্ট ক্লাসে অ্যাবসেন্ট দেখাচ্ছেন। ফার্স্ট ক্লাসে আই ওয়াজ দেয়ার। আমি সেকেন্ড ক্লাসটা মিস করে গেছি। আচ্ছা, তাহলে হচ্ছে সেকেন্ড ক্লাসেই হচ্ছে আমি প্রেজেন্ট নিয়েছিলাম, তো তখন আপনি হয়তো ছিলেন না, এই জন্যই দেখাচ্ছে। তারপর হচ্ছে ফাইন। ফরিদ ভাই আছেন? আজকে ফরিদ ভাই নেই। তারপর হচ্ছে তাসনিম ম্যাম, আপনি তো আছেন? হ্যাঁ ঠিক আছে। প্রেজেন্ট নেওয়া হয়ে গেল। আপনাদের কাছ থেকে আমি হচ্ছে গিয়ে 4 মিনিটের একটা ব্রেক নিই, আমি চলে আসবো ঠিক 4 মিনিটে, আবার 12তে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে 4 মিনিটের একটা ব্রেক দেন, ঠিক আছে? আমি ঠিক 4 মিনিট পরে আপনাদের সামনে চলে আসবো আবার।
আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর কি এখানে কেউ দিতে পারবেন, আপনারা যারা অনেক এক্সপার্ট পাওয়ার পয়েন্টে? হ্যাঁ বলেন। আচ্ছা, দ্য থিং ইজ, যে প্রশ্নটা আমি করছিলাম, এই প্রশ্নটা আমি আবারও একটু করতে চাই, যে ধরেন প্রথম 5টা স্লাইড আমি দেখাবোই না, এটাকে আমি অ্যাভয়েড করতে পারি, যে আমি 5টা আমি দেখাবোই না, ওখানে কোনো ট্রানজিশন থাকুক বা না থাকুক, ওই স্লাইড গুলো আমি যখন মানে শো করতে যাবো ওগুলো মানে আসবেই না, তাহলে কি আমি 6 নাম্বার স্লাইডটা সিলেক্ট করে তারপরে দেখাবো? না না, আপনি যখন F5 দিবেন, হ্যাঁ, জি। সেক্ষেত্রে আপনি যেটা ইগনোর করবেন, এটা আমাদের বাটন আছে না, আপনি ক্লিক করলে, দ্রুত ক্লিক করলে এটা চলে যাবে। যে স্লাইড থেকে আপনি প্রেজেন্টেশন দিবেন ওই স্লাইডে রাখবেন আর কি। মানে ওই ট্রানজিশনটা ওই স্লাইড গুলোতে সিলেক্ট করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো দেখাতেই চাই না ওগুলো কি বললেন? মানে দেখাতে চাচ্ছেন না, এটা তো শুরুতে F5 দিলে তো সবগুলো দেখানোর কথা, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছেন? কিন্তু আপনি হ্যাঁ, 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 আপনি তো দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হ্যাঁ। কি করবেন, সাথে সাথে ক্লিক করে দিবেন। ও আচ্ছা, মাউস দিয়ে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। হুম, হুম, বুঝছি। স্যারের কাছে জিজ্ঞেস করবেন, আরো ভালোভাবে বলতে পারবেন আসলে। হয় কি, স্কুলে যখন একটা ফাইলের মধ্যে অনেকগুলো স্লাইড থাকে তখন দেখা যায় যে অত স্লাইড তো আর করা যায় না, একটা বের করে ওখান থেকে বাচ্চাদেরকে দেখাতে থাকি, তো F5 বাটন দিলে সবগুলো আসতে থাকে, সো আমার সময় অনেক নষ্ট হয়, আমি সেই জন্য আর কি প্রশ্নটা। আচ্ছা, আপনি কি ক্লাস অনুযায়ী দেখান, সাবজেক্ট অনুযায়ী? হ্যাঁ, আমি তো বাচ্চাদেরকে যে বাংলা পড়াই, ওদেরকে অনেক স্লাইড দিয়ে পড়াতে হয়, ছোট বাচ্চা তো, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা তো বাংলা পড়তে পারে না কিছু না, অনেক স্লাইড ইউজ করতে হয়, অনেক ভাবে পড়াতে হয়, তখন হয় কি অনেক স্লাইড তৈরি করি, তখন ওই আমি এই জন্য ওভাবে করে দেখাতে পারি না, কারণ অনেকগুলো আসতে থাকে এইভাবে, হয়তো আমার স্লাইডটা হয়তো মাঝে বা শেষের দিকে। আচ্ছা, এটা সেজন্য সেটিং করে নিতে হবে আপনার, অনেক সময় সেটিং হ্যাঁ, করে হ্যাঁ, নিলে মানে হয়ে ফাইলটা যাবে। ছোট ছোট করে নিতে হবে আর কি। আপনি স্লাইড দেখান বলতে একটা স্লাইড আসে, তারপর এটা সম্পর্কে বলেন, তারপর হ্যাঁ, আরেকটা হ্যাঁ, স্লাইড আসে, এরকম তো, তাই না? তো আপনি হ্যাঁ, এখন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে ধরেন আমি আকারের শব্দ ইন্ট্রোডিউস করব, কিভাবে হাউ টু রাইট আকার, কোথায় বসে কি এসে বর্ণের, ওদের তো ভাগ ভাগ করে বাচ্চাদের বোঝাতে হয়। তারপর ধরেন আকারের শব্দগুলো আসলো, সেখানে আবার 2 বর্ণের শব্দ, 3 বর্ণের শব্দ, ছবি সহ, এভাবে ধরেন 2 বর্ণের অনেক শব্দ, 3 বর্ণের অনেক শব্দ উইথ পিকচার্স, তো ধরেন কত বড় হয়ে যায়, তাই না? তো হ্যাঁ, ধরেন সেক্ষেত্রে আমি আমি আবার আপনাকে, হ্যাঁ, জি, আমি বলেন। বুঝতে পারছি, আমি নিজেও টিচার ছিলাম আগে। জি, সেক্ষেত্রে আপনি করবেন কি, ওই ওই ক্লাসে কোনটা কোনটা দেখাবেন এটা সিলেক্ট করে কপি করে হুম, আলাদা অন্য আরেকটা ডকুমেন্ট তৈরি করে ফেলবেন, সেক্ষেত্রে আর প্রবলেমটা হবে না, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেটা বেটার হয়। আবার মনে করেন যে একটা স্লাইডে অনেকগুলো 20টা স্লাইড আপনি দেখাবেন না, সেক্ষেত্রে জি, যে কয়টা দেখাবেন সে কয়টা, যে কয়টা দেখাবেন না সেটা আসার পর সাথে সাথে ক্লিক করে দিবেন, এটা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা নিয়ে কথা বলবেন ওইটা হুম, মানে হুম, মনিটরে রাখবেন আর কি, এটাই জাস্ট আমরা এইভাবেই করি। থ্যাংক ইউ। Okay. আচ্ছা, আছেন সবাই? আছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাই, আসি, হ্যাঁ আসি ভাই, আচ্ছা, বলেন। শোনেন, আপনাদের জন্য আমি আজকে একটা আমার করা একটা প্রজেক্ট, হ্যাঁ, আমি একটা কোম্পানির জন্য তৈরি করেছিলাম। সেই প্রজেক্টটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে গ্রুপে দিয়ে দিব। আপনারা ওই প্রজেক্টটা দেখবেন আমি কিভাবে কাজ করেছি, ঠিক আছে? জি জি। ঠিক আছে, একটা আচ্ছা সাকসেসফুল ভাইয়া, প্রজেক্ট। জি, আমার একটা রিকোয়ারমেন্ট আর কি, আমরা এই যে স্লাইডের নিচে অ্যাড নোট এই সম্পর্কে একটু বলবেন। অ্যাড নোট বলতে? মানে স্লাইডের নিচে অনেক সময় অ্যাড নোট লেখা থাকে না? স্লাইডের নিচে অ্যাড নোট লেখা থাকবে কেন? কেন লেখা থাকে আমাকে একটু বুঝিয়ে বলেন মানে তো। না, আমি তো জানি না আসলে, ওইখানে দেখা যাচ্ছে কি একটা অপশন থাকে,
মানে নোট কোনো কিছু লেখা যায় কিনা এরকম। এই যে ক্লিক টু অ্যাড নোট আছে না? আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস আপনাদের, আপনি ওটা দেখাইতে বলতেছেন কিনা সেটা জানি না, একটা হাইপার লিংক দেওয়া যেতে পারে। ঠিক আছে, হাইপার লিংক মানে হচ্ছে কি, না, আমি বলি ভাইয়া, আপনার স্লাইডে কিন্তু নিচে কিন্তু একটা জিনিস অপশন লেখা আছে, যেটা এই যে মিটিং ডিটেলস এর জন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্লিক টু অ্যাড নোট এই ধরনের একটা অপশন আছে, সেই জিনিসটা কাজটা কি? এই যে নোট, এটা হ্যাঁ 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 এই যে, এটা কিছু না, এটা অযথাই, এটার কোনো কাজ নেই, আচ্ছা কোনো আচ্ছা, কাজ নেই, থ্যাংক এগুলা ইউ। নিয়ে ভাইবেন না। ঠিক আছে? কত কত আজে বাজে টুল যেখানে আছে যেগুলো আলটিমেটলি কোনো কাজে লাগে না। ঠিক আছে, এগুলো নিয়ে ভাইবেন না, এগুলো মাথায় নিয়ে শুধু শুধু মাথা খারাপ করবেন। তারপরে হচ্ছে দেখিয়ে দেব পরে, ঠিক আছে? আগে আমরা বেসিকটা শিখি, আমরা হচ্ছে গিয়ে সলিড যতটুকু আমাদের না জানলেই না, ওগুলো আমরা দেখি। আচ্ছা, এবার আমরা হচ্ছে ওকে, গিয়ে ট্রানজিশন নিয়ে কথা বললাম, কিভাবে এটা কাজ করে তা নিয়ে কথা বললাম। এবার অ্যানিমেশন নিয়ে কথা বলবো। এখানে আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, এটা অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, অ্যানিমেশন প্যানের মাধ্যমে কিভাবে অ্যানিমেশন সেট করা যায়, তারপর তার টাইমিং এবং ট্রিগার। ঠিক আছে, এটা নিয়ে আমরা ইন ডিটেইল কথা বলবো। তো ফার্স্ট হচ্ছে কি আমাদের হাউ টু অ্যাপ্লাই বিষয়টা একদম সহজ। সরি, কিভাবে অ্যাপ্লাই করে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই কিভাবে করব, ধরেন আপনি যে, এতক্ষণ আমরা দেখলাম একটা স্লাইডের মধ্যে অ্যানিমেশন দেওয়া গেছে, কিন্তু আমরা কি কোনো একটা স্পেসিফিক ইমেজ অথবা কোনো শেপ অথবা কোনো টেক্সট, হ্যাঁ, এটার মধ্যেও কি এরকম কিছু দিতে পারবো? হ্যাঁ পারবো। ধরেন হচ্ছে আমি একটা কিছু লিখলাম, এখানে এটাকে কি লিখলাম, শেপ, ধরেন হচ্ছে এরকম কিছু লিখলাম। এখন অ্যানিমেশনসে চলে যাব, অ্যানিমেশনসে চলে যাওয়ার পর এখানে আমরা দেখব অনেক অ্যানিমেশন আছে, অভাব নেই। এখন এখানে ৩ ধরনের অ্যানিমেশন আছে। আচ্ছা, আগে অ্যানিমেশনটা একটু অ্যাপ্লাই কথা করি। আছে, ওই যে এই জিনিসটা যে কি এনেছেন, কি মানে ফরম্যাট অপশন থেকে এই জিনিসটা এটা কি এনেছেন? ফরম্যাট অপশন থেকে আনি নাই, এটা অ্যানিমেশনস নামেই আছে, ট্রানজিশনের পাশে অ্যানিমেশনস। ঠিক এখন আছে, এটা অ্যানিমেশনসে যে কি একটা ব্লু যেটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আনছেন ওইটাই কি এনেছেন? না না, এটা তো একটা শেপ, শেপটা আমি কোথা ও থেকে শেপ, এনেছি, এই যে শেপ। ও ইনসার্টে গিয়ে শেপ এনেছেন। রাইট রাইট। আচ্ছা, এই যে আমি এটাকে আনলাম, হ্যাঁ, এখন এটারও অ্যানিমেশন দিতে পারবো, যেমন এখানেও ফেড আছে, এটা ফেড হয়ে আসলো, এটা ফ্লাই ইন হলো, তারপর ফ্ল্যাট ইন হলো, স্প্লিট হলো, হুইপ হলো, শেপ হলো, নানান রকমের অ্যানিমেশন এখানে কি আছে। আপনি চাইলে যেমন এই সেম কাজটা আপনি টেক্সটের বেলায় করতে পারেন, ফেড হয়ে আসলো, ফ্লাই ইন হইলো, তারপর হচ্ছে ফ্লোট ইন হইলো, এখানে আরো আছে। এই যে এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে হচ্ছে এটা শুরু হয়েছে কিভাবে, এই যে শুরু হলো কিভাবে, বুঝতে পারছেন? তারপর পরেরটা কি দেওয়া আছে, শুরু হওয়ার পর এর মাঝখানে এমফাসিস কিভাবে হবে, মানে হচ্ছে এটার মাঝখানেও আপনি অ্যানিমেশন দিতে পারেন, এবং এটা যখন চলে যাবে তখনও একটা অ্যানিমেশন এখানে দিতে পারেন। এখন কথা হচ্ছে এতটুকুই কি অ্যানিমেশন? না, এখানে যে মোর এন্ট্রেন্স ইফেক্ট, মোর এমফাসিস ইফেক্ট, মোর এক্সিট ইফেক্ট আছে এরকম। ঠিক আছে, তাই না? নিচে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মোশন প্যাথ, আপনি কোন দিকে যাবে এটাও আপনি ঠিক করে দিতে পারবেন, কিভাবে, একটা একটা করে দেবেন। এখন অ্যানিমেশন অ্যাপ্লাই কিভাবে করে সেটা তো আমরা দেখলাম, তাই না? এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই কিভাবে করে দেখলাম, জাস্ট আপনি সিলেক্ট করেন অ্যানিমেশনটাকে, আপনার পছন্দের যে অ্যানিমেশনটা প্রয়োজন, ধরেন হুইল ভালো লাগতেছে আপনার, আপনি দিলেন হুইল, এবং সেখানে ইফেক্ট অপশন থেকেও আপনি আবার এটা করতে পারেন, যে এটা কি ওয়ান স্পোকের মাধ্যমে হবে, টু স্পোক না থ্রি স্পোক, এই যে থ্রি স্পোকের মাধ্যমে হবে, আপনি চাইলে আরো দেন 8 স্পোকের মাধ্যমে হোক। এক একটা অ্যানিমেশনের এক এক রকমের হালচাল, এটার আবার কোনো ইফেক্ট নাই। তারপর হচ্ছে যে র্যান্ডম বার, এটার আবার ইফেক্ট আছে, যে হরাইজন্টাল ভার্টিক্যাল। ঠিক আছে, এক এক রকম, এক একটা এক এক রকম ইফেক্ট আপনার এখানে আছে।
এখন এই যে আমরা অ্যাপ্লাই করার দেখলাম, এটা কি সবাই বুঝতে পেরেছি? হ্যালো জি হ্যালো তানভীর ভাই। হ্যাঁ, জি, অ্যানিমেশন এতটুকু অ্যাপ্লাই করা তাহলে আমরা বুঝলাম। তারপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু অ্যাড অ্যানিমেশন। হাউ টু অ্যাড অ্যানিমেশনের মধ্যে যদি আমরা চিন্তা করি যে এই যে আমি বললাম যে এন্ট্রান্সের জন্য তো একটা অ্যানিমেশন আছে, তাহলে কি আরো অ্যানিমেশন সেট করতে পারবো? ইয়েস পারবো। কিভাবে? আমি আপনাদেরকে অন্য একটা অ্যানিমেশন দেখাই, দাঁড়ান। ধরেন হচ্ছে এটা হচ্ছে ফ্লাই ইন। ফ্লাই নিচের থেকে কোথায় আসলো? উপরে আসলো। আমি চাচ্ছি কি এটা বাঁয়ের থেকে ডানের দিকে আসবে, এসে আবার ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে, আমার ডানের দিক হয়ে এটা চলে যাবে। কি করলাম এটাকে? এখানে এটা আসতে হচ্ছে, এটা আসবে হচ্ছে গিয়ে ফ্রম লেফট আসলো, আবার এদিকে চলে যাবে। তখন আমি কি করব? এটাকে কিভাবে দিব? অ্যাড অ্যানিমেশনে যাব। একটা অ্যানিমেশন তো আমি সেট করেছি অলরেডি, ফ্লাই ইন, সেটা কোথায়? ইফেক্ট থেকে ফ্রম লেফট আসলো, আবারও অ্যানিমেশন দেওয়া যাবে এটার মধ্যে। তখন কি করতে হবে? অ্যাড অ্যানিমেশনে যেতে হবে। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আপনি বললেন যে এটা হবে এক্সিট। এক্সিটে গিয়ে কি ফ্লাই আউট। ওটা কি ছিল? ফ্লাই ইন। এটা কি? ফ্লাই আউট। ফ্লাই আউট এটা নিচের দিকে বাই ডিফল্ট ছিল, আপনি এটাকে কি করলেন? ইফেক্ট অপশন থেকে এটা হচ্ছে কোথায় গেল? এই যে টু রাইট চলে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আসেন তো দেখি। কিছু নাই, ক্লিক করলাম আসলো, আবার ক্লিক করলাম, আচ্ছা এটা তো আরেকটা ইফেক্ট ছিল, আবার ক্লিক করলাম এটা চলে গেল। বুঝতে পারলাম? হ্যালো? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, বোঝা গেল। আচ্ছা ঠিক আছে। তাহলে এইরকম ঠিক কাজ আছে দেখেন, ভাই। খেয়াল করে দেখেন, এখানে 1 2 মানে 1 নম্বর অ্যানিমেশন। আচ্ছা এখানে যেহেতু একটা আছে শেপ, এটা ডিলিট করে দিই। এই দেখেন 1 নম্বর অ্যানিমেশন, 2 নম্বর অ্যানিমেশন। কি করলাম? এটা ক্লিক করলাম আসলো, ক্লিক করলাম চলে গেল। এখন যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে, বুঝলাম তো এখানে অ্যানিমেশন দেওয়া গেছে, কিন্তু কোনটার পর কি আছে না আছে, এটা ক্লিক করলে হবে নাকি ক্লিক ছাড়াও এটা করা যাবে, এটাও আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে টাইমিং। ওইটা বুঝার আগে আগে আমরা টাইমিং নিয়ে কথা বলি। খেয়াল করে দেখেন এখানেও ডিউরেশনের ইস্যুটা আছে। এটা হবে 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে প্রতিটা অ্যানিমেশন কার্যকর হবে। আপনি চাইলে এটাকে আরো ছোট সময়ের মধ্যে করতে পারেন, ধরেন হচ্ছে 10 করে দিলেন, তার মানে এটা আরো ফাস্ট আসবে, টাস করে আসবে, টাস করে চলে যাবে। আপনি যদি বলেন না আমার এত তাড়াতাড়ি হইলে হবে না, আমার এটা 1 সেকেন্ড জুড়ে নিয়ে আমি করব, তো এটাকে আপনি সেকেন্ডের জায়গায় আপনি 1 লিখে দেন, ব্যাস এটা এখন 1 সেকেন্ডের কাজ। ঠিক আছে? ক্লিক করেন, 1 সেকেন্ড নিয়ে আসবে, 1 সেকেন্ড নিয়ে যাবে। টাইমিং এর বিষয়টা বুঝতে পেরেছি? হ্যালো? ইয়েস ইয়েস, বোঝা গেছে বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ট্রিগার না, সেটার নাম হচ্ছে অ্যাড অ্যানিমেশন। অ্যানিমেশন প্যান নিয়ে কথা বলবো আমরা। এই যে উপরে দেখেন অ্যানিমেশন প্যান নামে একটা জায়গা আছে, ক্লিক যদি করেন তাহলে অ্যানিমেশন গুলো আপনি দেখতে পাবেন। এই যে 1 নম্বর অ্যানিমেশন, এই যে 2 নম্বর অ্যানিমেশন। এবং আপনি যদি উপরেরটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা আইকন আছে, অ্যারো সিম্বল। ক্লিক করেন, এখানে কি লেখা আছে দেখেন তো, স্টার্ট অন ক্লিক, মানে কি আপনার ক্লিকের মাধ্যমে এটা আসবে। ক্লিক করলে আসবে, না হলে আসবে না। কিন্তু স্টার্ট উইথ প্রিভিউ যদি দেন তাহলে হচ্ছে স্লাইড শুরু করার সাথে সাথে এটা চলে আসা শুরু করবে। স্লাইড উইথ প্রিভিউ বলে প্রিভিয়াস, সরি আচ্ছা আজকে আমার কি হইলো, উল্টাপাল্টা বলতেছি। স্টার্ট উইথ প্রিভিয়াস মানে হচ্ছে আগের যে ঘটনাটা ঘটলো তার সাথে সাথে সেটা শেষ হওয়ার সাথে সাথেই এটা শুরু হয়ে যাবে। অথবা আপনি যদি বলেন এই যে এটা দ্বিতীয় অ্যানিমেশন যেটা আপনি সেট করেছেন সেটা কি হবে, এটা আসবে সাথে সাথেই আপনার নির্দেশনার অপেক্ষা ছাড়াই এটা চলে যেতে শুরু করবে। আপনি এটাকে কি করেন, স্টার্ট আফটার প্রিভিয়াস দেন, মানে আগেরটার পরে এটা শুরু হবে। জাস্ট ক্লিক করে দেন,
এটা কোথায় দেখেন একটা মার্জিন দিয়ে দিছে, দেখছেন? এটার পরে এটা সাথে সাথে এটা সাইড হয়ে সরে গেল। এবার আমি যদি ওপেন করি, আসলো, অটোমেটিকলি চলে গেল, স্টে করলো না। এখন আপনি যদি বলেন যে না, আমি এটা চাই যে সে এটা 5 সেকেন্ড থাকবে, এটা 5 সেকেন্ড থাকবে, তখন আপনি এই যে ডিলেতে গিয়ে আপনি এখানে কি করেন, এটা 5 সেকেন্ড করে দেন। 5, সাথে সাথে দেখেন আপনার দ্বিতীয় যে অ্যানিমেশনটা 5 সেকেন্ডের দূরত্বে চলে আসছে। 5 সেকেন্ড অনেক লম্বা সময়, আমার 5 সেকেন্ড দিব না, আমার ধরেন হচ্ছে এটাকে 2 সেকেন্ড দিই, 2 সেকেন্ড, ব্যাস, আর 2 সেকেন্ডের গ্যাপে এটা চলে আসছে। এবার আপনি ক্লিক করেন, আসলো, 2 সেকেন্ড থাকবে, তারপর চলে যাবে অটোমেটিকলি। আমি কিন্তু ধরিও নাই, ছুঁইও নাই। বুঝতে পেরেছেন? Yes, আচ্ছা, জি বোঝা গেছে। সবাই বুঝছেন তো? এটা কিন্তু খুব মজার জিনিস। ঠিক আছে, এই ধরনের অ্যানিমেশন সেট করার মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনকে খুব ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন, অটোমেটিকলি সব হতে পারে। কারণ আপনি জানেন আপনি যে কথাটা বলতেছেন সেটা 5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, বারবার চেঞ্জ কেন করবেন? এমন ভাবে আপনারা অ্যানিমেশনটা সেট করেন যে এটা 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, তো আপনি কি করলেন, এই যে আপনি তো, আমি আপনাকে দেখালাম একটা শেপস এর জন্য, আপনি এখন আরেকটা শেপস আনেন। এটা কি আপনার এখন রেক্টেঙ্গেল 2, এটা রেক্টেঙ্গেল 1 এর মধ্যে দুটো ছিল। তা আপনি এখন অ্যানিমেশনে যান, অ্যানিমেশনে গিয়ে এটা কোথা থেকে এসেছে, ধরেন এটা হচ্ছে একটা মাল্টিপল দেওয়া হয়েছে, আমি এগুলো সব কিছুকে রিমুভ করে দিই। কিভাবে রিমুভ করব, এই যে রিমুভ। এবার এই যে খেয়াল করে দেখেন, এটাকে আমি উপর থেকে আনবো, নিচে চলে যাবে, এটাকে নিচের থেকে আনবো, সিমিলটেনিয়াসলি কাজ করবে, এটা উপরে চলে যাবে, একসাথে কাজ করবে। এটা কি করলাম, এটা ধৈর্যের সাথে এগুলো সেট করতে হয়। ফ্লাই ইন আসলো, এখন পরবর্তীতে আমি এটাকে কি করলাম, এটা সেট করলাম, আচ্ছা দরকার নেই। তারপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে আমি এটাকে কি করলাম, ফ্লাই আউট। একটা মিনিট, এটাতে কি হইলো আবার, ফ্লাই ইন আসলো, এবার আমি অ্যাড অ্যানিমেশনে যাব, ফ্লাই আউট। ফ্লাই আউট থেকে আমি এটাকে কি করব, এটা টপের দিকে চলে যাবে, উপরের দিকে চলে যাবে, তাই তো? এবার আরেকটা অ্যানিমেশন, আরেকটা শেপ নিলাম আমি, এই শেপটাও আসবে এবং চলে যাবে। তা আবার কি করব, ফ্লাই ইন, মানে এটা এখন আমি চাচ্ছি উপর থেকে এসে নিচের দিকে চলে যাক, তো ফ্রম টপ আসবে, তারপর অ্যাড অ্যানিমেশনে যাব, তারপর হচ্ছে ফ্লাই আউট, নিচের দিকে চলে যাবে, অটোমেটিকলি এটা নিচের দিকেই ছিল। এখন খেয়াল করে দেখেন, এই যে অ্যানিমেশন 4 এ আমি এটাকে কি করলাম, আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম, মানে হচ্ছে এটা একটার পরে একটা হতে থাকবে। আর রেক্টেঙ্গেল 5 এর ক্ষেত্রেও আমি এটাকে কি করলাম, এটাকে উপরের দিকে নিয়ে আসতেছি, না না, এটা উপরের দিকে নিয়ে আসলে হবে না আসলে, এই সেম কাজটাই এখানে করে দিলাম। খেয়াল করে দেখেন, এটাকে আমি স্টার্ট উইথ প্রিভিয়াস, আর এটাকেও দিয়ে দিলাম স্টার্ট উইথ প্রিভিয়াস, আসলো গেল। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অ্যানিমেশন কি আপনারা সেট করতে পারবেন? প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি, অফকোর্স উই নিড প্র্যাকটিস টু করতে হবে, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া গতি নাই। যেমন আপনি এটাও একটা কাজ করতে পারেন যে আপনার প্রথম অ্যানিমেশনটা হচ্ছে কত সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য থাকবে, তারপর বের হয়ে যাবে, দিলেন, চলে গেল। আচ্ছা, এটাও অটোমেটিকলি চলে গেছে, এটা আফটার প্রিভিয়াস দিয়ে দিই।
তারপর এটাকে আপনি আবার কি করলেন যে এটা আবার শুরু হবে 1 সেকেন্ড পর, এটা শুরু হবে হচ্ছে গিয়ে স্টার্ট উইথ প্রিভিয়াস দেন, সমস্যা নেই। আচ্ছা 1 সেকেন্ড থাকলো, চলে গেল, সাথে সাথে আবার ওইটা চলে আসলো, মানে ওইটা যখন যাওয়া শুরু করলো তখন এটা আবার আসা শুরু করলো, আর এটার মাঝখানে আপনি আবার বিরতি দেন 1 সেকেন্ডের। ব্যাস, এবার খেয়াল করে দেখেন এটা আসবে 1 সেকেন্ড থাকবে চলে যাবে, আর এটা আবার সাথে সাথে আসা শুরু করবে চলে যাবে। এভাবে হচ্ছে আপনি অ্যানিমেশন সেট করার মাধ্যমে আপনার যারা টিচিং প্রফেশনে আছেন কিংবা হচ্ছে যে কোনো প্রেজেন্টেশন দিবেন, মানে এটা মনে হবে যে আপনার অডিয়েন্স মুভি দেখতেছে, কিন্তু তাদের কাছে ব্যাপারটা এত সুন্দর হয়ে যাবে তখন। ঠিক আছে, এটা এগুলা খেয়াল রাখবেন, এগুলো ইউজ করলে আপনার অ্যানিমেশন গুলো ইউজ করলে আপনার পুরো স্লাইডের ব্যাপারটাই আলাদা হয়ে যায়। এবার আমরা মজার একটা জিনিস দেখব, ট্রিগার। ট্রিগারটা কি সেটা নিয়ে কথা বলার আগে আমরা একটা বোনাস প্রজেক্ট দেখি। বোনাস প্রজেক্টটা কি? 6 সিজনস অফ বাংলাদেশ। মনোযোগ দিয়ে দেখেন, একটা স্লাইডে আমি কি করলাম, শুধু আমার হেডলাইনটা দিলাম। এবার পরের স্লাইডে যাই, কিছু আছে? কিচ্ছু নাই। এটা দেখতে কিসের মতো লাগে? সামার সিজনের মতো লাগে, তাই না? আমার কার্সরটা দেখতে কেমন এখন? স্বাভাবিক কার্সর দেখতে যেমন তেমনই, কিন্তু যদি আমি এখানে কার্সরটাকে নিয়ে আসি কেমন লাগে? একটা হ্যান্ডও হয়ে গেছে না, একটা হাতের মতো হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে যে এখানে এটা একটা বাটন, এই আইকনটা একটা বাটন, এখানে ক্লিক করলে একটা কিছু আসবে, কি মনে হয় না এমন? আসলেই কি তাই? জি। হ্যাঁ আসলেই তাই। আমি জাস্ট একটা লেফট ক্লিক করি, সামার সিজন, আবারও এখানে লেফট ক্লিক করি, এটা চলে যাবে। তারপর আমি এখানে এসে কি করব? ক্লিক করব, রেইনি সিজন আসলো, আবারও ক্লিক করলাম, রেইনি সিজন চলে গেল। তারপর আমি আবার কি করলাম? হ্যাঁ হ্যাঁ autumn হ্যাঁ, is it autumn? অটাম ক্লিক করলাম, আচ্ছা, অটাম আসলো। অটামের ব্যাপারটা কি? আমাদের শরতের ব্যাপারটা কি? নীল 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 আপনার আকাশ, আকাশ থাকবে। blue sky, আর সাদা আকাশ। হ্যাঁ It was really excellent. এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে। এইটা তো এখন শেখার জন্য খুব, এটা এখন দরকার। This is really interesting. হ্যাঁ হ্যাঁ আগে সবগুলো মনে হচ্ছে যে দরকার নাই, এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি শিখে ফেলেন তাহলে আগের গুলা দরকার কেন হবে? সেটাই। আচ্ছা আবার ক্লিক করলাম, এটা চলে যাবে। তাহলে এইটা আমরা কিভাবে করলাম? এটা কিছু না, এটা ট্রিগার দিয়ে করেছি এবং একটা ছোট্ট মজার খেলা খেলেছি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আপনি মনে হচ্ছে আমি যখন এটা অন করি তখন মনে হয় যে এটা একটাই মাত্র স্লাইড, আসলে কিন্তু এটা একটা স্লাইড না, এখানে 3টা স্লাইড আছে। খেয়াল করে দেখেন তো স্লাইড গুলো দেখা যায় কিনা। এই যে স্লাইড সামারের জন্য, এই যে স্লাইড রেইনি সিজনের জন্য, এই যে স্লাইড অটামের জন্য। আমি একটার পর একটা সেট করেছি। কিভাবে করেছি এই জিনিসটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো, বুঝতে পেরেছেন? তবে জি। কিভাবে করব সেটা বোঝার আগে আমি আপনাদেরকে এটা দেখাই, ট্রিগারটা আসলে কিভাবে কাজ করে এটা আগে দেখাই। আপনি আগে একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিলেন, সরি একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিলেন, সেখানে ধরেন আপনি একটা বাটন ক্রিয়েট করতে চান, একটা বাটনটা দেখতে সাধারণত গোল হয়, আমি একটা গোল বাটন নিলাম, এটা আমি সাইডে রাখলাম। ঠিক আছে, রেখে এটার ধরেন ফিলটা একটা ডিফারেন্ট কালার দেই এবং এটাকে কি করব, ব্ল্যাক কালারের একটা বর্ডার দিব। বর্ডারটা হচ্ছে একটু মোটা করে দিই যেন বর্ডারটা দেখতে সুন্দর লাগে। এবার আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে এটাকে বাটন 1, কথার কথা, হ্যাঁ কথার কথা, এটা হচ্ছে আপনার বাটন 1, কালারটা চেঞ্জ করে দিন নাহলে তো দেখা যায় না। আহা, আচ্ছা যা হোক,
সমস্যা নেই। এটা এখন বাটন 1, ঠিক আছে। এখন এইটা তো আপনি লিখলেন বাটন 1, কিন্তু এটা তো আপনার পাওয়ার পয়েন্ট তো আর জানে না এটার নাম যে বাটন 1, তাই না? তাই এখন পাওয়ার পয়েন্টকেও জানাতে হবে যে এটার নাম হচ্ছে বাটন 1। কিভাবে? আপনি যে হোম অপশনে আসলেন, হোম অপশনে এসে এই যে সিলেক্ট দেখেছেন, এই যে সিলেক্ট, এই সিলেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনি চলে যাবেন, এখানে পাবেন সিলেকশন প্যান। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে ওভাল, এটাকে আসলে কি বলে? এটা ওভাল বলে। তো এই ওভালের নামটা আপনি কি করলেন? চেঞ্জ করে দিয়ে লিখতেছেন বাটন 1। এটার নামটা আপনি শুধু চেঞ্জ করে দিবেন। এখন আপনার পাওয়ার পয়েন্ট এটার নাম জানলো, এটার নাম হচ্ছে বাটন 1। ব্যাস, আপনার এখানে থেকে এটার কাজ শেষ। এবার আপনি ধরেন একটা কিছু আনবেন, ধরেন হচ্ছে আপনি কোনটা আনবেন? ধরেন হচ্ছে সামার, কোনটা আনবো? ধরেন এটাই আনি, কথার কথা, এটা আনলাম। যে এই বাটনে ক্লিক করব, এটা আসবে, এই বাটনে ক্লিক করব, এটা চলে যাবে, ঠিক আছে। তো এখন আমি চলে যাচ্ছি অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে হ্যাঁ, এই যে ইমেজটা, এটাকে সেট করলাম, সিলেক্ট করলাম, বললাম যে এটা ফেড হয়ে আসবে। ফেড হয়ে আসবে কিসের মাধ্যমে? এতক্ষণ আমরা জানতাম এটা হচ্ছে ক্লিকের মাধ্যমে আসবে। আমি বললাম না এটা ক্লিকের মাধ্যমে আসবে না, এটা ট্রিগারের মাধ্যমে আসবে। ট্রিগার তো বুঝেন, ওই যে পিস্তলের মধ্যে যেটা চাপ দিলে গুলি বের হয়, এটার নাম হচ্ছে ট্রিগার। তো এই ট্রিগার হচ্ছে আমি সেট করে দিব। তো ট্রিগারে ক্লিক করলাম, অন ক্লিক অফ। অন ক্লিক অফে যদি আসি তাহলে দেখতেছি কি, এই যে বাটন লেখা, দেখলাম বাটন 1 লেখা যায়। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, জি বাটন দেখা 1 এ যাচ্ছে। যখন ক্লিক করে দিলাম, সাথে সাথেই এখন ক্লিকটা হয়ে গেল এই বাটনটা, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এই যে আমার কার্সর চেঞ্জ, ক্লিক করলাম, আসলো। এখন এটা ক্লিক করলে যাবে না কিন্তু, কারণ কি, আবার আমাকে অ্যাড অ্যানিমেশন দিতে হবে চলে যাওয়ার জন্য। আমি আবার অ্যাড অ্যানিমেশনে গেলাম, কি করলাম, এটা হচ্ছে ফেড আউট, ফেড আউটে ক্লিক করলাম, মানে যাবে, এখন বুঝলাম তো যাবে। কিন্তু ফেড আউটের জন্য আমি আবার ট্রিগার সেট করে কাকে দিলাম? এই বাটন 1। এই যে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এটার কাজ শেষ। অ্যানিমেশন প্যান থেকে আমি দেখতে পাচ্ছি একটা স্টার্টিং আর একটা হচ্ছে এন্ডিং। তো সমস্যা কি আমার? ক্লিক করব, এখন আসবে, ক্লিক করব, চলে যাবে। কেরামতিটা বুঝতে পেরেছেন? জি, পারবেন এখন? এখন হ্যাঁ, প্র্যাকটিস ক্লিয়ার করতে ক্লিয়ার হবে ক্লিয়ার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে এটা কি পারা যাবে? জি, আপনি এই 3টা ছবি 3টা স্লাইডে আগেই নিয়ে রেখেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন ঘটনাটা কি করেছি জানেন? আমি 3টা, এক্সকিউজ মি, এই 3টা যদি আমি একসাথে রাখতাম, যেমন সামার, রেইনি সিজন, অটম, তাহলে দেখা যেত কি সব হযবরল হয়ে গেছে। এইজন্য আমি 3টা ডিফারেন্ট স্লাইড এটা এনেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখন আবার এটা ওপেন করি, আমি যখন ফার্স্ট স্লাইডটা ওপেন হলো, এটা হচ্ছে আমার সামারের স্লাইড আসলে। যখন ক্লিক করি সামার আসে, ক্লিক করি সামার চলে যায়, তারপর কিন্তু আমি এখানে ক্লিক করি নাই। দেখেন এখানে আনলে কি আমার কার্সর চেঞ্জ হচ্ছে? রেনিতে আসলে কার্সর না, চেঞ্জ হয় না, অটামে আসলে না, কার্সর চেঞ্জ হয় না। আমি কি করলাম? না। একটা লেফট ক্লিক করলাম শুধু, সাথে সাথে কিন্তু আমার পরের স্লাইডে চলে গেছে সে, আচ্ছা, বুঝছেন? বুঝছি। হুম। এবার কিন্তু আমার এই বাটন কাজ করতেছে। তার মানে কি, এখন আমি রেইনি সিজনের স্লাইডে আছি, ক্লিক করি আসতেছে, ক্লিক করি চলে যাচ্ছে। আবারও যে কোনো একটা জায়গায় এনে একটা লেফট ক্লিক করব, অটোমেটিকলি সে পরের স্লাইডে চলে গেল। এবার আনি, কাজ করতেছে, অটম, আবার ক্লিক করি চলে যাচ্ছে। ঠিক এভাবেই খেয়াল করে দেখেন। আমি আপনাদেরকে বলছিলাম যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এত টেক্সটের প্রয়োজন নাই, আপনার একটা ইমেজই যথেষ্ট।
তো আমি এখানে খেয়াল করে দেখেন বাটন তৈরি করলাম, তারপর হচ্ছে আমি যে ইমেজটা আনছি, ইমেজটা এনে আমি এটা কিন্তু একটা জিআইএফ, যথেষ্ট, আমার আর কিছুর এখানে প্রয়োজন নাই। এখন আমি Can I ask something? জি অবশ্যই। তো আপনি এটা যেমন 3টা স্লাইডে করেছেন, এখন আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইড প্রেজেন্টেশনের কথা বলি, আমি যদি একটা বাটনে লিখি 6 seasons, জাস্ট 6 seasons লিখবো, আমি ফার্স্ট ক্লিক করব, আমার ফার্স্ট সিজনটা আসবে, আমি নেক্সট ক্লিক করব, আমার নেক্সট সিজনটা আসবে। এভাবে কি একটা স্লাইডে আমার 6টা সিজন একটা বাটন থেকে আসতে পারে না? একটা বাটন থেকে আপনি করতে পারেন, সমস্যা তো নাই, কিন্তু এতগুলো কন্টেন্ট আপনি যদি একটা স্লাইডের মধ্যে নিয়ে আসেন, হ্যাঁ, যখন রাখবেন তখন দেখবেন আপনার কাজ করা খুব কষ্টকর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কারণ এখানে তো সবগুলো এক একটা ইমেজ, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ আপনার রাখতে হচ্ছে, তো কোনটা আপনি সিলেক্ট করবেন পরে? হ্যাঁ এটা সেটাই, এডিট করতে মানে গিয়ে আপনার জান বের হয়ে যাবে। স্পেসের ব্যাপার না, এটা একটা স্পেস প্রবলেম হবে। আর এই তো আপনি চাইলে যে এক জায়গাতে সব রাখতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাহলে হচ্ছে ওই যে আপনার একটা মাঝখানে একটা ক্লিক করা লাগলো না, দ্যাটস ট্রু। কিন্তু আমি যদি এই সেম ইমেজটা যদি এখানে এনে রাখি, যেমন আমি যদি এখানে আমি হচ্ছে রেইনি সিজনের জন্য কাজ করব, তা আমি হচ্ছে রেইনি সিজনের জন্য কি আনলাম, এটাকে নিয়ে আসলাম। ও আপনাদেরকে মানে ক্রপিং দেখাইনি, এটা ভুলে গেছে। এই যে ইমেজটা, হ্যাঁ, এটার নিচে কিন্তু একটা ঝামেলা আছে, দেখছেন? জাস্ট আপনি যদি ক্লিক করেন, এই যে ফরম্যাটে এখানে ক্রপ আছে, ক্রপ থেকে আপনি জাস্ট এটাকে এতটুকু অংশ বাদ দিয়ে দেন, ব্যাস, আপনার এখন কিন্তু আর কিছু নাই। এখন এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, তো এটা আমি চেঞ্জ করে ফেলি। এই যে এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডেও আর কোনো কিছু নাই, এটা কিন্তু এখন একটা পিএনজি হয়ে গেল। খেয়াল করে দেখেন, এখন আমি এইটার সাথে এটাতে ট্রিগার সেট করব। দেখেন তো আপনি এটার উপরে এটা রাখলেন, রেখে এটা ট্রিগার সেট করলেন, তো ব্যাপারটা কি ভালো লাগতেছে? কাজ না, এটা তো ভালো লাগবে না। আমি বলতে চাচ্ছি ওইটাই, যে ওটা কি এমন ভাবে সেট করা যায় যে এক একটা সিজন এক এক জায়গায় এসে মানে ওপেন হবে? একটা মানে ধরেন আমার সামারটা মাঝে, উইন্টারটা বাম পাশে ওপেন হলো, দেন অটামটা এক সাইডে ওপেন হলো, আমার এক তাইলে একটা আবার সম্ভব। আপনি ধরেন, এক্স্যাক্টলি আই ওয়ান্ট। হ্যাঁ এটা সম্ভব। যেমন আপনাদেরকে আমি ড্যাশবোর্ড দেখিয়েছিলাম না, ড্যাশবোর্ড মনে আছে? ড্যাশবোর্ড গত ক্লাসে না 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 মনে আছে? মনে নাই মনে হয়। আমি আপনার না মনে নেই। সেকেন্ড ক্লাসের যদি ফাইলটা অন করি, মনে আছে স্যার, মনে আছে। আচ্ছা, একজনের তো মনে নাই, আমি তারপরেও দেখাই, সবার জন্যই তো আমি একটু ট্রাই করি সবাইকে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য। আচ্ছা, কোথায় জানো, এই যে ধরেন আমার ড্যাশবোর্ডটা, জাস্ট ইমাজিন আপনি এই যে ড্যাশবোর্ড যেখানে লিখেছি, এখানে লেখা থাকবে 6 সিজনস অফ ও বাংলা। আচ্ছা, জি। তারপর হচ্ছে আপনি এখানে একটা ট্রিগার সেট করেন, মানে এখানে হচ্ছে এই জায়গাটায় আপনি লিখেন সামার, এখানে একটা বাটন দেন। এটা হচ্ছে ধরেন আপনি উইন্টারের জন্য রাখতে চান, আপনি এখানে একটা উইন্টার দেন। এটা তো আমি 2টা ভাগ করেছি, আপনি এটা 4টা ভাগ করেন, 6টা ভাগ করেন, 6টা ভাগ করে এখানে আপনি সামার দেন, উইন্টার দেন, অটাম দেন, লেট অটাম দেন, সমস্যা তো নাই, এক্স্যাক্টলি। তাই না? এক স্লাইডের মধ্যে আপনার ব্যাপারটা আর ইন্টারঅ্যাক্টিভ হলো, তাই না? আপনি জি। চাইলে আপনার, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনি কিভাবে সাজাতে চান। আপনি তো এখানে আর্টিস্ট, আপনার আর্টের উপর বেস করবে সবকিছু, বুঝতে পারছেন? আপনার জি, জি। ইমাজিনেশন যত শক্তিশালী, আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড তত ভালো, বুঝছেন? একজন জি। ম্যাথমেটিশিয়ানকে যদি আমি এখানে কাজ করাই, তাহলে সে খুঁজবে লজিক, তো লজিক দিয়ে তো এটা হবে না এটা হইতে হবে একজন আর্টিস্টের কাজ। এখন আমাদের প্রবলেম হচ্ছে না আমরা আর্টিস্ট, না আমরা কিছু, না মানে না না না, এই এটা পৃথিবীতে হচ্ছে আমরা যারা আছি, আমাদেরকে যখন উপরওয়ালা তৈরি করেছেন, ব্রেন হয়তো সবাইকে সমান দিয়েছেন, কিন্তু ব্রেনের 2টা অংশ, একটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড। যার রাইট সাইড ভালো কাজ করে সে হয় ক্রিয়েটিভ, সে দেখবেন সব কাজে সে ক্রিয়েটিভিটি দেখাবে। আর কারো হচ্ছে লেফট সাইড কাজ করবে, সে দেখবেন খালি লজিক খোঁজে, কথায় কথায় লজিক বলে, ভাই এটা তো লজিকে মিললো না,
মানে তার কাছে লজিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারে যদি আপনি কিছুটা বানাইতে দেন সে দেখবেন একদম বাজে 12টা বাজাই ফেলছে। তার মানে সে কি ডিস্ট্রাকটিভ স্যার? ডিস্ট্রাকটিভ না, সে রেশনাল চিন্তা করতে পছন্দ করে। মানে সে বলতেছে, আপনি বললেন যে ছাতা নিয়ে যায়েন বাইরে, সে বলছে কেন যাব, বৃষ্টি তো নাই। পাল্টা কোশ্চেন ছুড়ে দিবে আপনাকে, ঠিক আছে? আবার আবার পারবেন ভাই, আমি আমি নতুন একটা পোস্ট দেখলাম যে এই রাইট সাইড এন্ড লেফট সাইডের যে মানে আপনি যুক্তি বললেন বা অনেক যাবত যে যুক্তিটা আমরা সবাই জানি এটা নাকি ইদানিং ঠিক না, এটাও নাকি ভুল। এখন কি বলবো বলেন, পৃথিবীতে সায়েন্স এমন একটা, মানে এটা এমন একটা মিস্ট্রি যে আজকে বলে এক কথা, কালকে বলে আরেক কথা, রাইট। তাই না? সায়েন্সের ব্যাপারটাই এটা। কারণ আসলে যে কিছু মানুষ বললো এটা থিওরি, কারণ থিওরি মানে তো এটা ফ্যাক্ট না, এটা তো আর ল না। তো যখন থিওরি বললো সবাই বললো হ্যাঁ এটাই হইতে পারে, হইতে পারে। তো 50 বছর পরে গিয়ে বললো যে না এটা সত্য না, তখন আমরা বলের অবস্থা কি দাঁড়ায়? না স্যার, সায়েন্স কোথায় মার খায় জানেন স্যার? বলেন। সায়েন্স মার খায় শুধুমাত্র ফেসবুকে। না না, ফেসবুকে কেন হবে? সায়েন্স সব জায়গায় কম বেশি মার আগেও খাইছে, ভবিষ্যতেও খাবে। কারণ কি? এটা তো আবিষ্কার, তাই না? ধারণার উপর চলে ধারণা। সবসময়। তাই না? আপনি খেয়াল করে দেখেন, আজকে থেকে 100 বছর আগেও কিংবা আরো 200 বছর আগে পৃথিবীর আকৃতি যে ডিম্বাকৃতির, এটা কেউ জানতোই না। সবাই বলতো পৃথিবী হয়তো গোল কিংবা চ্যাপ্টা। তো যারা বলেন তো 100 বছর আগে মানুষের ধারণা ছিল এটা, বিজ্ঞান বলছে যে পৃথিবী চ্যাপ্টা, কথার কথা ধরে। এই 100 বছর আগে যে এটা জেনে মারা গেলেন, তিনি কি নিয়ে শুনে মারা গেলেন? পৃথিবী চ্যাপ্টা। 100 বছর পরে এখন পৃথিবী এসে বলছে পৃথিবী হালকা ডিম্বাকৃতি, কমলা লেবুর মতো। তা এখন এসে আমরা বলতেছি কমলা লেবুর মতো, কিন্তু আমার 10 বছর আগে যে মারা গেছেন সে কি বলবে? সে কি জেনে স্যার মারা গেল? পরবর্তী 100 বছর পর কি আমরা কি আবার রেক্ট্যাঙ্গেল শুনবো স্যার পৃথিবী ছিল এরকম? হতে পারে, হতে পারে, তবে মনে আমরা হয় না। শুনবো না, আমাদের পরবর্তী প্রজন্মগুলো শুনবে। মনে হয় না আর শুনবে, কারণ হচ্ছে এখন তো স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর আসল শেপটা কেমন সেটা আমরা জানতে পেরেছি। এর আগে ব্যাপারগুলো ছিল ক্যালকুলেটিভ, ইমাজিনেশন। আপনি যে আইনস্টাইনের কথা বলেন, আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানের হচ্ছে বাবা মা বলতে পারেন। আইনস্টাইন কিন্তু লজিক্যাল ছিলেন না, সে ছিলেন হচ্ছে ক্রিয়েটিভ মানুষ, এই আপনার আমার মতো। সে ইমাজিন করতো, এই আইনস্টাইনকে যদি আপনি 9 10 এর ম্যাথ করতে দেন, সে অনেক ম্যাথ পারবে না। তো বলেন তো দেখি, সেই যে এত এত ইকুয়েশন কিভাবে করলো? তার ওয়াইফের মাধ্যমে করেছে, তার ওয়াইফ ছিল ম্যাথমেটিশিয়ান। সে ইমাজিন করতো, একটা থিওরির কথা চিন্তা করতো, ওই থিওরিটাকে প্রমাণ করার চেষ্টা করতো তার ওয়াইফ, ম্যাথমেটিক্যালি সলভ করে। বুঝছেন? সো সায়েন্স জরুরি, বাট সায়েন্স সব সময় যে সত্য কথা বলবে তা না, কারণ সায়েন্স অনেক কিছুতে ইমাজিনেশনকে নিয়ে আসে, কল্পনা করে। এটা কিন্তু থিওরি প্রমাণ করার প্রথম শর্ত। আপনি এস্টিমেট করবেন, আপনি একটা জিনিস কল্পনা করবেন, তারপর সেটাকে প্রমাণ করার চেষ্টা করবেন। এটা বিজ্ঞানের প্রথম শর্ত, প্রথম ধাপ, আপনি আগে কল্পনা করবেন। স্যার আইনস্টাইনের যে উনি যে ওনার ওয়াইফের উপরে বেস করে যে এত কিছু করলো স্যার, ওয়াইফ তো স্যার ডার্কে চলে গেল, ব্লার হয়ে গেল স্যার। ওয়াইফ কি? ওয়াইফের বিষয়টা তো ব্লার থাকলো স্যার, এই তো আপনি বললেন, আমরা জানলাম, অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানে না। পৃথিবীতে এমন অনেক অনেক ইতিহাস আছে যা আপনি আমি জানি না। তাহলে স্যার আমরা যেগুলো জানি এগুলো তো ভুল, বেশিরভাগ জিনিসই ভুল। এই কারণেই বললাম স্যার, পৃথিবীর আকৃতি দেখবেন সামনে রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে স্যার। কে জানে? স্যার আপনি দেখেন না স্যার, এই যে আমরা যে ইয়া খাই, কি বলে, এই যে মোরগ পোলাও স্যার, হ্যাঁ হ্যাঁ পোলাওটা কিন্তু করে কিন্তু মুরগি দিয়ে কিন্তু স্যার, হ্যাঁ হ্যাঁ। নাম দিছে মোরগ পোলাও। উপেক্ষিত নারীরা স্যার। এ- ইকবাল ভাই, মানে রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতা নামে একটা ছোট গল্প বা এই ধরনের কিছু আছে আর কি। সেখানে উনি বলার চেষ্টা করেছেন যে আজকে আমরা সীতাকে যেভাবে জানি, তো মানে লক্ষণের স্ত্রী উর্মিলার যে অবদান, হ্যাঁ, সেটা যতক্ষণ আমরা স্পষ্টতর করি ততক্ষণ সীতাকেই মানে মহিয়ান মনে হয়, মহিয়সী মনে হয়, কিন্তু তার পেছনে মানে আনটোল্ড স্টোরিজ থাকে, লাইক আইনস্টাইনস ওয়াইফ। রাইট রাইট রাইট। সবকিছুর পিছনে একটা গল্প থাকে, এই গল্পটা আমরা আসলে খোঁজার চেষ্টা করি না। আমরা সবসময় একটা আমাদের অভ্যাস কি, সফলতার যে গল্প সেটাই আমরা ঢোল পিটায় বলি, কিন্তু সফলতার পিছনে যে অনেক গল্প আছে সেগুলো আমরা খুঁজতে যাই না।
হ্যাঁ, রাইট। এবং আমরা এই স্ক্রিনেও যারা আছি প্রত্যেকেরই কিন্তু আজকে মানে জাস্ট ফর দিস ক্লাস আমাদের মানে ফ্যামিলির কিন্তু অনেকেরই অনেক কন্ট্রিবিউশন আছে। রাইট, এটা হয়তো আমরা আমরা না পেলে হয়তো আমরা করা সম্ভব হতো না। ঠিক, আমাদের বাচ্চাদের স্যাক্রিফাইস আছে, আমাদের স্পাউসদের স্যাক্রিফাইস আছে। অফকোর্স, রাইট, তা তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অবশ্যই। সবাইকে নিয়েই তো আমাদের এই সুন্দর পৃথিবী, তাই না? কেউ তো একা এটা জি জি করতে পারেনি। আচ্ছা, যা হোক, আমরা আবার পড়ায় ব্যাক আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের এখন খুব বেসিক লেভেলে, ইন্টারমিডিয়েট, মানে আমরা এখন কোন লেভেলে? এই যে আপনাদেরকে এই কাজটা দেখালাম, এটা খুব অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যা দেখব সবই মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ। আজকে এখন আমরা আমাকে যা যদি করলাম কেউ বলে, কোনোটাই বেসিক না। জি, আমাকে যদি এখন কেউ বলে যে আপনি পাওয়ার পয়েন্ট কতটুকু জানেন, আমি তাকে কি আনসার দিতে পারি? আপনি বলেন আপনি অ্যাডভান্স লেভেলে জানেন। বলেন কি? তাই, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে? আপনি অ্যাডভান্স লেভেলে জানা শুরু করলেন আসলে। নেক্সট ক্লাসের পরে হচ্ছে ওকে, মোটামুটি আপনার অ্যাডভান্স শেষ হয়ে যাবে। ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস মিলে হচ্ছে আমাদের মোটামুটি বেসিক লেভেলের কাজ। ঠিক আছে? আর জি, আজকের থেকে আমরা কিছু ইন্টারমিডিয়েট এবং আমার পড়ার ধরনটা হচ্ছে আমি সবকিছু মিলিয়ে পড়াই। ঠিক আছে? একবারে বেসিক ধরবো, শুধু বেসিক পড়াবো না। বেসিকটা দেখলাম, বেসিকটারও যে অ্যাডভান্স কিভাবে করা যায় সেটাও আমি দেখানোর চেষ্টা করি সাথে সাথে। কাজেই আমরা ফার্স্ট ক্লাসেও কিছু অ্যাডভান্স দেখেছি। একদম যে দেখি নাই কিছু তা না। সবকিছু মিলেই একটা কমপ্লিট প্যাকেজ। বুঝতে পারছেন? যেমন আমি জি, যদি আপনাকে বলি এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এটা একটা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ। ঠিক আছে? হুম হুম, তারপর ধরেন আপনাকে একটা ধারণা দিলাম আপনি পিএনজি ব্যবহার করবেন। এই ধারণাটা একটা অ্যাডভান্স লেভেলের চিন্তা। আচ্ছা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কালার চেঞ্জ করে ফেলা কোন একটা শেপের ইনস্ট্যান্ট, কোন পাওয়ার পয়েন্ট দিয়ে আমি করে ফেললাম, আমি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের দ্বারস্থ হলাম না, আমার প্রয়োজন পড়লো না, এটা একটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। জি। ঠিক আছে? তাহলে ট্রানজিশন, আমার যে স্লাইডটা আপনি যেটা বলেছেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক ছিল না, এখানে হয়তো অত ছবিরও দরকার ছিল না। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যেমন আজকে শিখলাম, যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতাম তাহলে কি ব্যাপারটা ভালো দেখাতো? হ্যাঁ মানে অবশ্যই ভালো ব্যাপারটা, দেখাতো। আপনি আচ্ছা তখন একটা আচ্ছা, ইমেজের মাধ্যমে কাজটা করে ফেলতে পারতেন, জি জি, এত ভোগান্তি হইতো না ওকে। আপনার। এবং হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ড কালার শুড বি দ্য সেম, তাই না? এত ডিফারেন্ট কালার ইউজ করা উচিত না। রাইট। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, কখন সেটা অ্যাডভান্স? যখন সেটা আপনার কাজকে সহজ করলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, সিম্পল রাইট। কনসেপ্ট। যেই নলেজ আপনার কাজকে সহজ করে সেটাই অ্যাডভান্স। সেটাই অ্যাডভান্স। ঠিক আছে? তারপর যেমন ধরেন আমরা অ্যানিমেশন ইনপুট করাটা হচ্ছে ধরেন বেসিক অথবা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ, কিন্তু একাধিক একাধিক অ্যানিমেশন একটা শেপের মধ্যে, একটা টেক্সটের মধ্যে কিংবা একটা ইমেজের মধ্যে নিয়ে আসা, এটা অ্যাডভান্স লেভেলের নলেজ। টাইমিং নিয়ে কাজ করা, টাইমারটা সেট করা, তারপর হুম হুম, হচ্ছে গিয়ে আগে পরে করা, আগে কোনটা আসবে পরে কোনটা আসবে, যেমন আমি বললাম না স্টার্ট আফটার প্রিভিয়াস অথবা উইথ প্রিভিয়াস, এই বিষয়টা হুম হচ্ছে হুম, অ্যাডভান্স লেভেলের নলেজ। সিমিলারলি আজকে তো আমরা দেখলামই হচ্ছে এই যে আমাদের ট্রিগার সেট করে দিয়ে কিভাবে কাজ করতে হয়। এটা এটা কি বলবো, এটা পিওর অ্যাডভান্স লেভেলের কথা হয়েছে এখানে। বুঝতে পারলাম? জি জি। কাজেই এগুলো ব্যবহার করে আপনারা চাইলে চমৎকার চমৎকার স্লাইড ডেভেলপ করতে পারবেন খুব সহজে। আমাদের এই যতগুলো ক্লাস হবে এই ক্লাসগুলোর মধ্যে কি পাওয়ার পয়েন্টের মানে বেশিরভাগ অ্যাডভান্স লেভেলের কাজগুলোকে কভার করা হয়েছে? না, অ্যাডভান্স লেভেলের কাজ মাত্র আমরা আজকে শুরু করলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্সের আরো অনেক কিছু দেখব। আচ্ছা আচ্ছা, না আমাদের তো 4টে ক্লাস বোধহয়, না? একটাই ক্লাস, আমাদের আরেকটা জি ক্লাস আছে নেক্সট উইকে হবে। তো সেখানে জি আমরা অ্যাডভান্স লেভেলের আরো বেশ অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। তবে আপনাদের জন্য আজকের অ্যাসাইনমেন্টটা বলি, জি, আপনারা বলেন। ঠিক এরকম করে আবারও হচ্ছে আপনাদের 6 সিজনস এটার কাজটা করবেন। বাটন ক্রিয়েট করে এভাবে হ্যাঁ, করে, হ্যাঁ, না? বাটন ওকে, ক্রিয়েট করে। তারপর সেটাতে আপনি ড্যাশবোর্ড ইউজ করবেন কি করবেন না সেটা আমি আর বলবো না। এটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন? এখন সিক্স সিজনস অফ বাংলাদেশ যেটা করবো সেটা কি মানে এখন যে আপনি এই স্লাইডটা দেখাচ্ছেন এরকম ভাবে করতে হবে? আমি জানি না। এটা তো আপনার ক্রিয়েটিভিটি। আপনি এটার যেভাবে খুশি সেভাবে করেন। আমি তো হচ্ছে সাইডে এটার বাটন রেখেছি। আপনি এটা দেন না। উপরে দেন, নিচে দেন, ডানে দেন, বামে দেন, যেখানে খুশি দেন। সুন্দর ও লাগার মানে ব্যাপার এটা আছে তো। মানে এখন এটা যে বাটন জিনিসটা, এই বাটন জিনিসটা মানে এখানে যেরকম থাকে না, লাইক আপনি একবার বলেছিলেন যে
অ্যানিমেশনে সব প্লট করতে, তারপরে রেক্ট্যাঙ্গল প্লট করা বলেন, তারপরে যা যা খুশি মানে কেমনে আসবে তা মানে বেশি সময় না দিয়ে একটা জিনিস তাড়াতাড়ি চলে আসলো 1 মিনিট টাইমে, সেরকম ভাবে এখন লাইক এখানে একটা বাটন 1 বাটন 2 যেটা বলেছেন সেগুলো কি এইগুলাই বলেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছু মিলিয়েই বলেছি। যেমন আমি বাটনটা কিভাবে এনেছি বলেন তো, এটা কিন্তু একটা shape, ইনসার্ট অপশনে যে এটা কিন্তু তারপরে শেপ, খেয়াল করে দেখেন, এটা কিন্তু শেপ, এটা কিন্তু একটা ইমেজ, এটা একটা সার্কেল, আমি এটাকে মাঝখানে এনে ছেড়ে দিয়েছি। এটার জন্য অ্যালাইনমেন্ট অপশন দেননি? হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কি করবেন, অ্যালাইনে যাবেন, অ্যালাইন সেন্টার, তারপর আবার অ্যালাইন মিডল, বাস মাঝখানে চলে আসলো। এবার কি করেন, এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, গ্রুপ করে দিয়ে আপনি এখন এটার নাম দেন বাটন। বাটনে কি দিবেন, এই কোথা থেকে দিবেন, হোমে যাবেন, হোম থেকে সিলেকশনে যাবেন, সিলেকশন থেকে সিলেকশন প্যান, এখান থেকে ধরেন এটা, তো এটার নাম দেন হচ্ছে এখন আপনি সামার সিজন, তো সামার বাটন। এখন এটার নাম তো সামার বাটন হয়ে গেল। এখন হচ্ছে আপনি এটার সাপেক্ষে এটার জন্য অ্যানিমেশন সেট করা শুরু করেন। বুঝতে পেরেছেন? মানে আপনার জন্য এতক্ষণ ধরে আমি যতগুলো টুল সম্পর্কে আলোচনা করলাম সবকিছুর মোটামুটি এটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে এইভাবে প্রেজেন্টেশন দেওয়া। মানে এভাবে যে আপনি প্রেজেন্টটা করেছেন সেইভাবে কি মানে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন আজকেরটা? রাইট রাইট, জাস্ট এরকম করে করেন। ও শুধু এই যে এরকম করে সামার সিজন, রেইনি সিজন, উইন্টার সিজন ওইভাবে করতে হবে? রাইট, সত্য। কি পারবেন, সবাই এখন পারবেন? ট্রাই তো করব, কিন্তু এখন একটু আরেকবার বললে প্রবলেম হবে। কোন অংশটা বলবো বলেন? লাইক এখানে আপনি যেটা করলেন, লাইক সামার সিজনটা আনলেন, এখন এই শেপটা আনতে গেলে তো মনে হয় ইনসার্ট অপশনে যে শেপ অপশনে ক্লিক করে তারপরে আনছেন তাই না? আমি আপনাকে দেখাই আমি এটা কিভাবে করেছি, সেটা তো আপনি পারবেন আশা করি। আচ্ছা, ওয়েট এ বিট, কিভাবে দেখাই, ধরেন এটা কিভাবে আনলাম এটা দেখাবো না, ঠিক আছে? এই যে এই বাটনটা কিভাবে আসলো এটা দেখাবো না, এটা আপনি পারবেন আশা করি। একটা ইমেজ নিয়েছি, পিছনে একটা ওভালটা আমি জাস্ট ঠিক করে নিয়েছি, সেট করে নিয়েছি। এই যে রেনি সিজন নামে একটা বাটন এখানে আমি সেট করে ফেলবো সিলেকশনের মাধ্যমে। তারপর হচ্ছে বৃষ্টির একটা কি বলবো, বৃষ্টির একটা কিছু নিব, আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম আগেই, তাই আমি জি, আর এখন ডাউনলোড করব না, ঠিক আছে? তো এখন ইনসার্ট অপশনে গিয়ে ক্লিক করে তারপরে আপনি পাওয়ার পয়েন্টে নিয়ে আসবেন। ইনসার্ট অপশনে গিয়ে করতে পারেন, অথবা কি করতে পারেন, আপনি এটাকে আমি এভাবে মিনিমাইজ ট্রাই করেন। করেছি, হয়নি। হবে। আমি এভাবে আমি এভাবে ট্রাই করেছিলাম, আসে নাই, আচ্ছা, আপনি হয় না, এই জন্যই আমি আমারটা হইলে ইনসার্টে আপনারটাও হবে, করে আমারটা যদি হয় আপনারটা হবেই। আমি কি করলাম, এটাকে মিনিমাইজ করে রাখলাম, তারপর এটাকে ড্র্যাগ করে এনে এখানে এনে ছেড়ে দিয়েছি, হয়ে গেছে। আপনি আবারও ট্রাই করবেন, অবশ্যই হবে না মানে কি, আবার অবশ্যই হবে, হতে বাধ্য। তো এই যে আনলাম, আনার পর হ্যাঁ এখানে মানে ইনসার্ট থেকে আমি এটাকে কি লিখবো, এটার নাম কি দিব? এই যে রেইনি হ্যাঁ, রেইনি সিজন। রেইনি বানান ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক আছে। ঠিকই আছে, RAIN SES SON। আচ্ছা, ঠিক আছে। না, আমি আসলে ডাবল এন হবে কিনা এটা নিয়ে আসলে একটু কনফিউশন হয়ে গেছে। না আচ্ছা, এখন কি করলাম, ফরম্যাটে করে এটার অ্যালাইনমেন্ট আগে ঠিক করে নিয়েছি। এবার আমি এই দুটোকে একসাথে করব, একসাথে করে এটা আগে গ্রুপ করে ফেলবো। এই যে গ্রুপ করে ফেললাম, এটা যদি এখন সমান নাই, আরে চেঞ্জ হলো কি করে, হ্যাঁ, এই যে গ্রুপ করে ফেললাম। এবার আমি কি করব, এটার অ্যানিমেশন সেট করব। কিভাবে অ্যানিমেশন সেট করব, এটা হচ্ছে কিভাবে আসবে, ফেড হয়ে আসবে। আসলো না ফেড হয়ে, অ্যানিমেশন প্যানটা ওপেন রাখি যেন আমার কাজ করতে সুবিধা হয়। এই যে আমি সেট করলাম ফেড হয়ে এটা আসবে,
তো এটা কি ক্লিকের মাধ্যমে আসবে না ট্রিগারের মাধ্যমে আসবে? ট্রিগারের মাধ্যমে আসবে। এই যে ট্রিগারে ক্লিক করব, তখন অন ক্লিক, এই যে রেইনি বাটন ক্লিক করলাম, তার মানে এটা আমার এখন এখানে ক্লিক করলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। আবারও কি করব, অ্যাড অ্যানিমেশনে যাব, কারণ এটা তো আমার ক্লিক করার মাধ্যমে আবার ফেড আউটও করতে হবে। কি করলাম, এই যে ফেড আউটে দিলাম। ফেড আউটে দেওয়ার পর আবার এটাকে কি করব, ট্রিগার ক্লিক করব, ট্রিগার ক্লিক করে রেইনি বাটনে যাব, এই দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি স্ক্রিনটা ওপেন করি, এই দেখেন আসলো, আবার ক্লিক করি, চলে গেল। কি বুঝলাম? জি পারবেন? জি ট্রাই করব। হ্যাঁ, ট্রাই তো করতেই হবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই পারবেন এবং ঠিক এরকম করে একটা আবারও কাজটা করবেন। আমি একটা ছোটখাটো আমার একটা প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, কিছুদিন আগেই এটা আমি করেছি, তো ওটা দেখলে হয়তো বা আপনাদের একটা আইডিয়া হবে। একটা কোম্পানির জন্য আমি একটা কাজ করেছিলাম, যেটা আমি একটু আগে বলেছি। এই আর কি। আজকের টোটাল ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আজকের ভিডিওটা আজকে দিয়ে দেওয়া যাবে না আপনার এই যে অফকোর্স, ক্লাসটা? একটু পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর কিছু? না স্যার। ওকে, আজকের ক্লাসে যা যা শিখলেন কেমন লাগলো, কি মনে হলো? অবশ্যই ভালো লাগছে, ইট ওয়াজ এক্সেলেন্ট। ভেরি প্রফেশনাল। আচ্ছা, যদি আপনাদের এটা ভালো লেগেই থাকে তাহলে আমার জন্য একটা উপকার করবেন। এটা আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই যে আপনি আমাদের যে পেজটা আছে, পেজটাতে আপনাদের কি লাইক দেওয়া আছে? জি আচ্ছা, লাইক তো দিয়েছি। পেজে যদি আপনারা থেকে থাকেন অথবা না থেকে থাকেন সমস্যা নাই, আমি আপনাদেরকে যে মেইলটা পাঠাই সেখানে হচ্ছে পেজের লিংক আছে। হ্যাঁ, সেই লিংকে যাবেন, একটা রিভিউ দিবেন। রিভিউটা হবে কি, আপনার এই কোর্সটা করে কেমন লাগলো, আমার পড়ানো আপনাদের কাছে কেমন লাগলো। হ্যাঁ, এরকম একটা রিভিউ দিবেন। আমি বলছি না পজিটিভ রিভিউ দিতে, আমি আপনাদেরকে বায়াসড করতে চাচ্ছি না, অনেস্ট রিভিউ দিবেন। ঠিক আছে, আপনার কেমন লাগলো। পারবেন না? কষ্ট হয়ে যাবে? না না, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার জন্য এই কাজটা করবেন কাইন্ডলি, এটা আমি আশা করব আপনাদের কাছ থেকে। এই আর কি। ঠিক আছে, তাহলে এই নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।